कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल कह लूं, तू गम दे या खुशियां सह लूं साथिया। তোকে আমি খুন করে ফেলবো, তবু অন্য কারো বউ হতে দেব না। জানিস তোর লাশও আমার সহ্য হবে, কিন্তু তুই অন্য কারো বউ, এটা আমি সহ্য করতে পারবো না। বিয়ে করা খুব শখ তোর, তাই না? আজ তোর বিয়ের শখ মেটাচ্ছি আমি। আমার থেকে বড়লোক ছেলে পেয়ে ধেই ধেই করে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে পড়লি, তাই না? অন্ধকার রুমের এক কোণে তের গলা ছুরি তাক করে দাঁড়িয়ে আছে জাংকুক। চোখ দুটো বড় বড় রক্তবর্ণ ধারণ করে আছে তার। ওকে এই মুহূর্তে দেখলে যে কেউ পাগলের তকমা অনায়াসে লাগিয়ে দেবে, কিন্তু ওর তাতে কিছুই যায় আসে না। কিসব যাতা বলছেন? ছাড়ুন আমাকে। কে আপনি? আর আমাকে এখানে এভাবে তুলে নিয়ে এসেছেন কেন? ওহ ডার্লিং, আর কত নাটক করবে তুমি? এখন আমাকে তুমি চিনতেই পারছো না? আরে আমি জাংকুক, তোমার ভালোবাসা, আমি তোমার জান, জীবন জাংকুক। ফালতু না বকে আমাকে ছেড়ে দিন, আমি কোনো জাংকুক টাংকুককে চিনি না। আর ভালোবাসা সে তো অনেক দূরের কথা, দেখে তো পাগল ছাড়া কিছু মনেও হচ্ছে না। পাগলামি করতে হলে রাস্তায় গিয়ে করুন, এখানে না, কারণ এটা পাগলামি করার জায়গা নয়। আমাকে যেতে দিন, বাসায় সবাই আমার জন্য অপেক্ষা করছে। এই চুপ, আর একটাও কথা বলবি না। আর কোনো কথা বললে এক্ষুনি গলা কেটে রেখে দেব, নিঃশ্বাসটুকুও নিতে পারবি না তখন। আমার কাছে বেঈমানদের একমাত্র শাস্তি হলো মৃত্যু, কিন্তু আফসোস তোর মতো বেঈমানকে এই মুহূর্তে মৃত্যু উপহার দিতে পারছি না। কারণ বেঈমান মানে কি? আমি কখন আপনার সাথে বেঈমানি করলাম? আরে বাবা, আমি বলছি তো আমি আপনাকে চিনি না, আজকের আগে কখনো আপনাকে আমি দেখিও নি। তাহলে বেঈমানি করা কথাটা আসলো কোথা থেকে? দেখুন, হাত জোর করে বলছি, আমাকে যেতে দিন। আজকে আমার বিয়ে, দেখুন না কত সুন্দর করে সেজেছি আমি, আমার জন্য সবাই অপেক্ষা করছে। এখন যদি আমি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ভাববে আমি পালিয়ে গেছি, আর সেজন্য আমার বাবা মাকে অনেক কথা শুনতে হবে। আমার বাবার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করছেন? আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ যেতে দিন আমায়। আমার কোনো ক্ষতি করনি? সিরিয়াসলি? এই মেয়ে শোনো, তুমি আমার যতটা ক্ষতি করেছো ততটা ক্ষতি এই দুনিয়ার কেউ কোনোদিন করেনি, আর করার সাহসও দেখায়নি। চুপচাপ বসে থাকো, একটু পর তোমার সাথে আমার বিয়ে হবে, সেই প্রস্তুতি নাও। আর হ্যাঁ, শুনে রাখো, আমি কোনো ভিখারি নই, তোমাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে। আর যাকে বিয়ে করতে বসেছিলে তার থেকে ভালো আর্থিক অবস্থানেও আছি, খাওয়া পড়ার কোনো অভাব হবে না। সো নো টেনশন, ওকে বেবি? আমি আপনাকে বিয়ে করব না। আমার বাবা ঠিক করা ছেলে বুগামের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে করলে ওকেই করব, নয়তো কাউকেই করব না। আর ধন দৌলত দিয়ে আমি কাউকে জাজ করি না। হতে পারে বুগাম আপনার থেকে গরিব, কিন্তু অনেক ভালো মনের মানুষ। কি বললি? আবার বল, কাকে বিয়ে করবি? বুগাম? হিস, একদম চুপ, আর কোনোদিনই না মুখেও আনবি না। শোন, আজ থেকে আমি হলাম তোর জীবনের সব থেকে বড় সত্যি। হিরে আর কাজ সহজে কেউ চিনতে পারে না, যেমন তুমিও পারো না। কোনটা কাজ আর কোনটা হিরে সেটা বোঝার মতো বোধ বুদ্ধিও এখনো হয়নি তোমার। যাকে 10 মিনিটে ফ্রেশ হয়ে আসো, কারণ একটু পরে আমাদের বিয়ে হবে। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? আমি আপনাকে বিয়ে করব না। কেন আপনাকে বিয়ে করব? আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। আমাকে তুলে আনলেন আর আমি আপনাকে বিয়ে করে নিলাম, এটা কি হয় নাকি? আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, আমি এখান থেকে পালাবো। এক্ষুনি পালাবো। ওফো, রিয়েলি? ওকে, তাহলে পালাও। আমিও দেখি জাংকুকের কাছ থেকে পালিয়ে তুমি কোথায় আর কত দূর যেতে পারো। চ্যালেঞ্জ করছেন আমাকে? তোমার যা ইচ্ছা তাই ভাবো। তোমার সাথে বকবক করে আমার মাথাটা ধরে গেল। এখন বিয়েটা মিটলেই ঘুমিয়ে পড়বো। আজ অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। তুমি ফ্রেশ হও, আমি আসছি। আর পারলে পালিয়ে দেখিও। ওকে, বাই। সি ইউ এগেইন নিউ বউ। আরে বাহ, কি সুন্দর নাম দিলাম তোমায়, নিউ বউ, আই মিন নতুন বউ। রুম লক করে বাইরে বেরিয়ে গেল জাংকুক এই সুযোগ পালানোর। এদিক ওদিক পালানোর রাস্তা খুঁজতে ব্যস্ত আমি, কিন্তু কিছুতে কোনো রাস্তা পাচ্ছি না। রুমের মধ্যে একটাই জানালা, তাও ভাঙা যাবে না, তাহলে পালাবো কি করে? আচ্ছা, লোকটা কে? কেন আমার সাথে এমন করছে? কি করেছি আমি? যাকে এখন এত ভেবে সময় নষ্ট করার মানে হয় না, আগে পালাই তারপর ভাববো। হঠাৎ দরজা খোলার শব্দ কানে আসতে দরজার এক কোণে লুকিয়ে পড়লাম আমি। লোকটা দুজন লোককে নিয়ে ভেতরে প্রবেশ করতেই দৌড়ে রুম থেকে বের হতে যাব, তখনই খপ করে আমার হাত ধরে নিল বজ্জাত লোকটা। উফ ডার্লিং, এত ছটফট করো কেন তুমি? এত ছটফট করো না, তোমার লেগে যাবে তো।
লাগলে লাগুক, তাতে আপনার কি? প্লিজ আমায় ছেড়ে দিন। কেন আমার এমন সর্বনাশ করছেন? কি করেছি আমি? সর্বনাশ? দূর বোকামি, আমি তো তোমার সর্বনাশের হাত থেকে বাঁচাচ্ছি। কোথায় আমায় ধন্যবাদ দেবে তা না, উল্টে আমায় দোষারোপ করছো। আচ্ছা বাদ দাও, কাজই এসে গেছে, চলো আমরা বিয়ে করব। না, আমি বিয়ে করব না। এই চুপ, একদম চিৎকার করবি না, বিয়ে তো তোকে করতেই হবে। এই দেখ বলেই ফোনে একটা ভিডিও প্লে করে আমার দিকে এগিয়ে দিলেন উনি। ভিডিওটা দেখে আমি আটকে উঠলাম। না, এই হতে পারে না। আমার বাবার এই অবস্থা কেন? তোমার বাবাকে আমার লোকের আটকে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বিয়ে করছো ততক্ষণ তোমার বাবা ওখানে হাত পা বাঁধা অবস্থায় ওভাবেই পড়ে থাকবে। আর যদি বিয়ে কমপ্লিট হয়ে যায় তাহলে ছাড়া পাবে, আর যদি না হয় তাহলে হুশ করে উপরে চলে যাবে। না না না, এটা হতে পারে না। আপনি আমার বাবাকে ছেড়ে দিন, কিছু করবেন না ওনার। তার মানে তুমি রাজি? না, আমি বিয়ে করব না। তাহলে ওখানে তোমার বাবার লাশ পড়বে। না, আপনি কিচ্ছু করবেন না, আমার বাবার কিচ্ছু হবে না। তুমি বিয়েও করবে না, তোমার বাবা মরবেও না, তা কি করে হয় বেবি? যে কোনো একটা বেছে নাও, হয় সাদা কাপড়ে মোড়ানো বাবার লাশ, না হয় লাল বেনারসি। এবার বলো কোনটা মানবে তুমি? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম কোনো উপায় নেই আমার কাছে। চোখ থেকে টুপটা পানি পড়ছে আমার। যাই হয়ে যাক না কেন, বাবাকে যে করেই হোক বাঁচাতে হবে। বাবার জন্য না হয় আজ নিজের জীবনকে বিসর্জন দিলাম আমি। হাতে উল্টো পিঠ দিয়ে দু চোখ মুছে বললাম, আমি রাজি। এই তো গুড গার্ল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। যে হোক, এদিকে আয় তো। তার ডাক শুনে সাথে সাথে একটা ইয়াং ছেলে রুমে প্রবেশ করলো। তুই আমাদের বিয়ের সাক্ষী। কিছুক্ষণই সম্পন্ন হয়ে গেল আমাদের বিয়ে। হ্যাঁ বিয়ে, যে বিয়ে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু তার কিছুই পূরণ হলো না। যাকে বিয়ে করেছি তাকেই চিনি না আমি। কি আজব আমার পরিণতি। অন্ধকার রুম থেকে আমাকে নিয়ে বের হলেন উনি। বাড়িটা বেশ বড়। আমি যেখানে ছিলাম তার পাশেই ড্রয়িং রুম। আমাকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালেন উনি। হঠাৎ কিছু একটা শব্দে চমকে উঠলাম। পেছনে তাকিয়ে অবাকের সপ্তম আকাশে পৌঁছালাম আমি। আরে আপনারা, কি সৌভাগ্য আমার। ওনার চোখ অনুসরণ করে পেছনে তাকালাম আমি। ভাইয়া, আম্মু, বোগাম আঙ্কেল, তোমরা এখানে? বলেই দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আমি। আম্মু কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়ে আছেন। পাশ থেকে ভাইয়া বলে উঠলেন, ছি তে, তুই এভাবে আমাদের মান সম্মান ডোবাতে পারলি? একটাবার ভাবলিও না আমাদের কি হবে? বাবার মাথা কতটা নিচু হয়ে যাবে তুই জানিস? তুই পালিয়ে আসার পর থেকে বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছিস কতটা অপমানের ভয়ে বাবা মুখ লুকিয়ে আছেন? এইতে তোর বিয়েতে মত নেই সেটা আর কাউকে না বলিস, আমাকে তো বলতে পারতিস। কি রে, পারতিস না? বল না তে, কেন এমনটা করলি? আম সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছিস, তাহলে চল আমাদের সাথে। এক্ষুনি বোগামের সাথে তোর বিয়ে দেবো আমি। এখনো তোকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই। বোগাম এখনো তোকে বিয়ে করতে রাজি। না ভাইয়া, এটা হয় না। কেন হয় না তে? কারণ একটা মেয়ের এক রাতে কয়টা ছেলের সাথে বিয়ে হবে ভাইয়া? কয়টা ছেলের সাথে মানে? আর তুমি কে? তার মানে তুমি ওকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো? তোমাকে তো আমি ছাড়বো না। বলে ভাইয়া জাঙ্কুকের কলার চেপে ধরলো। আম্মু বোগাম ও আঙ্কেলের সহায়তায় ওনাকে ছাড়লেন ভাইয়া। নিজের কলা ঠিক করতে করতে বলে উঠলেন উনি, আরে ভাইয়া, আপনার মাথা বড্ড গরম। এরকম কেউ করে? আগে আমার কথাটা শুনুন, তারপর রিয়্যাক্ট করবেন, ওকে? এই কি বলবে তুমি? থার্ড ক্লাস ছেলে একটা, তোমাকে তো আমি। আরে ভাইয়া, থার্ড ক্লাস না ফার্স্ট ক্লাস সেটা পরে বুঝবেন, আগে ঘটনাটা তো শুনুন। এক রাতে একটা মেয়ের কয়বার বিয়ে হয়? কি সবার অ্যান্সার কি? একবারই তো, তাই না? তো সেই বিয়েটা আপনারা আসার একটু আগেই তে ইয়ং এর সাথে আমার হয়ে গিয়েছে। কি তে, তুই এই ছেলেটাকে বিয়ে করেছিস, তাও আমাদের কাউকে কিছু না জানিয়ে? নীরব শ্রোতার মতো কথাগুলো শুনছি আমি। এখন শোনার দেখা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। আমাকে ঝাঁকিয়ে আবার বলে উঠলেন, ভাইয়া তে, আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে। হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে বিয়ে করেছি, আর আজ থেকে উনি আমার স্বামী। কথাটা তোমাদের কাছে অপ্রিয় হলেও এটাই ধ্রুব সত্যি। তোর এতটা অধপতন হয়েছে আমাদের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে আমাদের সবাইকে না জানিয়ে ওকে বিয়ে করেছিস। এই কথাটা তোর বাবা জানার পর কি অবস্থা হবে ওনার ভাবতে পারছিস তুই? আম্মু, আমার কথাটা তো শোনো প্লিজ। তোর কথা শুনবো, আর কি শোনানোর বাকি আছে তে? আদৌ কি কিছু বলার আছে তোর? হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে। কথাটা বলতে বলতে জাঙ্কুক নামের দানবের দিকে তাকালাম আমি। স্পষ্ট বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছেন উনি, তাই ওখানে থেমে গেলাম আমি। চাইলেও কাউকে সত্যিটা বলতে পারলাম না। কি রে, কিছু তো বল। ভাইয়া, তোমরা এখানে পৌঁছালে কি করে? আমি যেখানে আছি তোমাদেরকে কে বললো?
জানি না হঠাৎ একটা আননোন নম্বর থেকে আমাকে টেক্সট করে এই ঠিকানাটা পাঠালো, সাথে ছোট্ট একটা মেসেজ। তেইও নাকি এই ঠিকানায় আছে, তাই আমরা ছুটে আসি এখানে। আর এখানে এসে যা দেখলাম তা তো। আরে ভাইয়া, আপনারা ওকে ভুল বুঝবেন না, ও আমাকে ভালোবাসে, সেটা আপনারা বোঝেননি। তাই আজকে এভাবে ওকে আমার কাছে পালিয়ে আসতে হয়েছে। আর একবার যখন আমার জন্য ঘর ছেড়েই দিয়েছে, তখন ওকে বিয়ে করা ছাড়া আমার হাতে কোনো ওয়ে ছিল না। আর এই মেসেজটা আমিই দিয়েছিলাম, কারণ আপনাদের মেয়ে কোথায় আছে সেটা জানা আপনাদের জরুরি বলে মনে হয়েছিল। সেটা আপনারা মানুন আর নাই মানুন, আমি শুধু জামাই হিসেবে নিজের দায়িত্বটা পালন করেছি, ব্যাস। পরিশেষে আপনাদের না জানিয়ে বিয়ে করে আমি ভুল করেছি। এবার আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মা। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ছি, লোকটা কি জঘন্য! এতক্ষণ যতটা ঘৃণা হচ্ছিল, এখন তার থেকে 70 গুণ বেশি ঘৃণা হচ্ছে আমার। কিভাবে আমার ফ্যামিলির কাছে আমাকে মিথ্যুক প্রমাণ করে দিল! ছি! আমি তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, তুমি বারবার বলেছো তুমি কাউকে ভালোবাসো না, তোমার কারোর সাথে রিলেশন নেই। আর আজকে না, তোমার কখনো ভালো হবে না। আমার সাথে প্রতারণার ফল ভালো হবে না। আঙ্কেল, বুগাম, ভাইয়া একে একে সবাই আমাকে কথা শুনিয়ে চলে গেল। সবার কথা যেমনই হোক, শেষে মায়ের বলা কথাটা কলিজায় বিঁধল আমার। তোকে অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছিলাম, আজ তুই আমাদের মুখে চুনকালি দিলি। আজ থেকে জানলাম আমার কোনো মেয়ে নেই, একটাই ছেলের মা আমি। আর কোনোদিন আমাদের বাড়ির আর আমার সামনে আসবি না তুই, বলেই হনহন করে বেরিয়ে গেল সবাই। চলে যাওয়ার পর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আর উনি আমাকে আর চোখে দেখছেন। কিছুক্ষণ পর চোখের পানি মুছে শান্ত কণ্ঠে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা কেন করলেন? কেন সবাইকে বুঝতে বাধ্য করলেন আমি আপনাকে ভালোবাসি আর তাই আপনাকে বিয়ে করেছি? কেন কেন কেন? সেটার উপযুক্ত কারণ ছিল, তাই যদি কারণ না থাকতো আমি এসব করতাম না। সো ভাবো এটারও কোনো কারণ আছে। আমার বাবা কোথায়? ওনাকে ছাড়ছেন না কেন? এত টেনশন করো কেন তুমি? তোমার বাবাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, আর এতক্ষণে বাসাতেও পৌঁছে গেছেন উনি। এবার চলো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বে। কোথাও শুব না আমি বাসায় যাব, এখানে থাকবো না। বাসা? আরে হাসছেন কেন আপনি? আমি হাসার মতো কি কিছু বলেছি? অবভিয়াসলি যারা এখন তোমাকে ফেলে চলে গেল, এরাই আবার তোমাকে বাসায় জায়গা দেবে বলে মনে হয় তোমার? ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম আমি। সত্যিই তো, কেউ আমার মুখও দেখতে চায় না, তাহলে আমাকে থাকতে দেবে কেন? কোথায় যাব আমি? কি চুপ হয়ে গেলে যে? আপনি আমার সাথে কেন এটা করলেন? আপনিও খুব ভালো করে জানেন ভালোবাসা তো দূর, আমি আপনাকে চিনিই না। তাহলে সবাইকে এটা কেন বিশ্বাস করালেন যে আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি? আবারও একই প্রশ্ন। সব কথার উত্তর হয় না বলেই তো দিয়েছি। এসব বলার সঠিক সময়ও এখন নয়। সঠিক সময় এলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটা সময় আসবে যখন তুমি আমাকে প্রশ্ন না করেও উত্তর ঠিক পেয়ে যাবে। আর আমাকে ভালোবাসো না ঠিকই, কিন্তু কোথাও না কোথাও মনের গহীনে কাউকে না কাউকে তো ঠিকই ভালোবাসো। কি বললেন? না তেমন কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। আমি যাব না, আমি বাসায় যাব। হেই স্টপ, ভালোভাবে বললে শুনতে পাও না তুমি? তুমি কোথাও যাচ্ছ না, আজ থেকে এটাই তোমার বাড়ি। তুমি এখানেই থাকবে। চুপচাপ ফ্রেশ হয়ে খেতে এসো। আর যদি খেতে ইচ্ছে না করে তাহলে ঘুমিয়ে পড়ো। আমার উপর জোর নো কথাবার্তা, ওকে? যা বলছি তা চুপচাপ করো। আমাকে হিংস্র হতে বাধ্য করো না, তাহলে কেঁদেও কুল কিনারা পাবে না। আর কতটা হিংস্র হবেন আপনি? আপনার মনে হয় আপনি হিংস্র নন? কি ভাবছেন আপনি আমার বাবাকে আটকে আমাকে বিয়ে করলে স্বামীর অধিকার সম্মান পেয়ে যাবেন? কিছুতেই পাবেন না। হে লিসেন, তোমার মতো মেয়ের কাছ থেকে আমি না স্বামীর অধিকার চাইও না, আর না তো ভালোবাসা, কিচ্ছু চাই না আমার। কারণ আমাকে দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি তোমার মধ্যে নেই। তোমার মতো মেয়ের কাছ থেকে কোনো প্রকার এক্সপেকটেশনও আমার নেই। সো এইসব স্বামীর অধিকার তুমি আমাকে কি দেবে? আমি তো তোমাকে স্ত্রী হিসেবে মানি না। কি? তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? কেন আমার জীবনটাকে নষ্ট করেছেন? যাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না তাকে বিয়ে করলেন কেন? তাও বিপরীত দিকের মানুষটার অমতে। এত সব তোমার মোটা মাথায় ঢুকবে না, তাই তোমার মোটা মাথায় এত প্রেশার না দিয়ে চুপ করো। বকবক করে আমার মাথা খেও না, সময় হলে সবই জানতে পারবে। আর শোনো, এখান থেকে পালানোর বৃথা চেষ্টা করবে না, কারণ পালাতে তো পারবেই না, উল্টে আমাকে চটাবে। আর আমি একবার চটে গেলে তোমার ফ্যামিলির সবার লাইফ কিন্তু রিস্কে থাকবে। সেটা যে কেউ হতে পারে, তোমার বাবা মা কিংবা ভাই। আই উইল কিল ইউ বলেই ওনার গলা চেপে ধরলাম আমি। আর সহ্য হচ্ছে না। আমার লাইফটাকে নষ্ট করে স্বাদ মেটেনি, এখন আমার ফ্যামিলি পেছনে পড়েছেন। লজ্জা করেন আপনার? এক ঝটকায় উনি আমার হাত ছড়িয়ে দিলেন।
এই মেয়ে খুব চটাং চটাং কথা বলতে জানো। লজ্জা? এটা আমার কেন করবে? তোমার লজ্জা করে না? আগে নিজেকে দেখিয়ে তারপর আমাকে বলো। শোনো, তুমি আর তোমার বাবা যা করেছো তার তুলনায় কিছুই করিনি আমি। এখনো তোমাকে সম্মান দিচ্ছি, 5 জনে 5টা কথা বলার আগে নিজের ওয়াইফের মর্যাদা দিয়েছি, যেখানে তোমার মতো মেয়ে কোনোভাবেই আমার আর আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নও। তবুও মেনে নিয়েছি তোমাকে। আরে অকৃতজ্ঞ, আমার কাছে এর জন্য তোমার কৃতজ্ঞ হয়ে থাকার কথা। আর তুমি কি না উল্টো সুরে গান ধরেছ? হায়রে মানব জাতি, যোগ্য নই তো অযোগ্য একটা মেয়েকে বিয়ে করেছেন কেন? আমাকে বিয়ে করার জন্য কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিল? আর কি বললেন বাবা কি করেছে, আর আমিই বা কি করেছি? জাঙ্কুক এই কথাগুলো শুনেও না শোনার ভান করে। শুরু হয়েছে পাগলের প্রলাপ বলে শীষ দিতে দিতে উপরে চলে গেলেন উনি। ড্রয়িং রুমের মেঝেতে বসে কেঁদে চলেছি আমি। এই একটা লোক আমার পুরো জীবনটা তছনছ করে দিল। একে একে আমার থেকে কেড়ে নিল সব আপনজনদের। ওনাকে কিছুতেই ছাড়বো না আমি। পালাতে না পারি, জ্বালাতে তো ঠিকই পারবো। ড্রয়িং রুম থেকে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে এগোচ্ছি। কোথাও মানুষের ছিটে ফোটাও নেই। পুরো বাড়ি একেবারে নিস্তব্ধ পড়ি, জনমানবহীন, প্রায় শূন্য। যেই হোক নামের ছেলেটা কাজী সাহেবকে নিয়ে সে যে গেছে আর ফেরেনি, হয়তো ফিরবেও না। লোকটা সম্ভবত ওনার বন্ধু হয়, এখানে থাকেন না। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ালাম। ভেতরে উকি দিতে দেখলাম দানবটা সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছেন। ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্য একটা রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। সকাল হতে পানি ঝাপটা পেয়ে ধরফরিয়ে উঠে বসলাম। সামনে দানবটাকে দেখে আমি অবাক। ওনার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছেন, কিন্তু রাগের কারণটা বোধগম্য হলো না। এই মেয়ে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? আমার ব্রেকফাস্ট রেডি করবে কে? 10 মিনিটে আমার খাবার রেডি করা চাই। ওনার কথা শুনে রাগে গা পিটিয়ে জ্বলে যাচ্ছে। আমি কি আপনার কাজের লোক নাকি যে আমি আপনার খাবার রেডি করব? আমি রান্না জানি না, নিজের খাবার নিজে রেডি করুন, আমি পারবো না। হোয়াট? বলে আমার হাত ধরে বিছানা থেকে আমাকে টেনে উঠালেন। এত তর্ক আমি পছন্দ করি না। তর্ক না করে যা বলছি সেটা করো। আচ্ছা ওয়েট বলে চোখ বুজে কয়েকটা নিঃশ্বাস নিলেন উনি। কিছুক্ষণ পর আলমারি খুলে একটা ড্রেস বের করে হাতে ধরিয়ে দিলেন আমার। যাও, ড্রেস চেঞ্জ করে এটা পরে এসো। আর ওখানে তোমার প্রয়োজনীয় সবকিছু রাখা আছে, শাড়ি থেকে শুরু করে এভরিথিং। কোনো কিছু ঘাটতি নেই। আচ্ছা, এত ভারী বেনারসি পরে কাল ঘুমালে কি করে? আশ্চর্য বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। তার ব্যবহারে আমি তো শকড। প্রথমে এত রুড বিহেভ, তারপর এত ভালো ব্যবহার। ব্যাটার মাথা তার কি ছেঁড়া নাকি? নিজে যে কি করে নিজেও হয়তো জানে না। হালা সাইকো। ইচ্ছে করছিল পেছন থেকে গলা আটকে শ্বাসরোধ করে মেরে ফেলি, কিন্তু পারলাম না। অনেকক্ষণ হলো ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সাজিয়ে রেখেছি। তখন রেগে মেগে রান্না জানি না বলেছিলাম, কিন্তু আম্মুকে প্রায় রান্না কাজে হেল্প করতাম, সেই সুবাদে রান্না কিছুটা জানি। কিন্তু তার খেতে আসার নাম গন্ধও নেই। এদিকে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কাল থেকে কিচ্ছু খাইনি। শেষমেশ খিদে সহ্য হচ্ছে না বলে রান্না করেছি, নইলে কে তোর অর্ডার শুনতো। ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি যেভাবে ছিলাম সেভাবেই বসে আছি। নো নড়িং নো চোরিং, কন্টিনিউয়াসলি বেজেই চলেছে। ধ্যাত, ভাল লাগে না। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দিলাম আমি। দরজা খুলতেই সে ছেলেটা হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। নিজের 32টা দাঁত বের করে হেঁ করে হেসে উঠে বলল, ভাবি কেমন আছেন? লোকটার কথা শুনে সব কয়টা দাঁত ভেঙে দিতে ইচ্ছা করছে। আমার এইরকম পরিস্থিতির সাথে ভাবি শব্দটা বড্ড বেমানান। কি রে যেই হোক, তুই এত সকালে? এনি প্রবলেম? না দোস্ত, সব ঠিক আছে। ভাবিকে দেখতে আসলাম। আসলে কাল সেভাবে দেখা হয়নি তো, তাই ভাবলাম আজ দেখে আসি। কিন্তু এখানে সে কে জানতো যে আমাকে কেউ পাত্তাই দেবে না? মানে? আরে ভাবি তো কোনো কথাই বলছে না। আরে আপনি সেই কখন থেকে কি ভাবি ভাবি বলে ভ্যাবা করছেন? আমি কারোর ভাবি টাবি কিচ্ছু না। যে বিয়েতেই মানি না সেই সম্পর্কের কি কোনো মানে আছে? নেই তো। তাহলে এত ভাবি ভাবি করার কি কোনো প্রয়োজন আছে? আরে ভাবি রেগে যাচ্ছেন কেন? আপনি মানেন আর নাই বা মানেন, আপনিই আমাদের ভাবি। শুনুন, আমাকে উনি ব্ল্যাকমেল করেছেন বিধায় এখানে আছি, না হলে কবেই পালিয়ে যেতাম। আচ্ছা যেই হোক, তুই এর সাথে এত কথা কেন বলছিস? ভাবি ডাকতে মানা করেছে। খালাম্মা ডাকিস, খুশি হয়ে যাবে। তার কথা শুনে যেহব দাঁত চেপে হাসছে। আপনি কিন্তু, আরে যেই হোক এসেছিস যখন তখন খেয়ে যা। চল, খুব খিদে পেয়েছে। বলে তারা দুজন ডাইনিং টেবিলে গিয়ে খেতে বসে পড়লেন। ভাবি আপনি খেয়েছেন? না খেলে আমাদের সাথে বসে পড়ুন। আমি কিছু বলার আগে সে বলে উঠলেন, আরে এখন কি খাওয়ার সময় নাকি? আগে আমরা খাবো, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে তবে ও খাবে।
আমার খাওয়া কমপ্লিট। এই যে ব্রেকফাস্ট ভালোই হয়েছে। আমাদের বাসার আয়াকে ছাড়িয়ে এবার ভাবছি কাজটা তোমাকেই দিয়ে দেব। আমাকে কিছু বলতে না দিয়ে জাংকুক জেহবকে নিয়ে চলে গেলেন। মানুষ এতটা পাষাণ কি করে হয়? গতকাল থেকে আজ অব্দি কিছু খায়নি, সেটা জানার পরেও এগুলো বলল। দুপুরে রান্না করতে যাব, তখনই কলিং বেলটা আবারও বেজে উঠল। ভয়ে ভয়ে দরজা খুলে দিতে মধ্যবয়সী একজন মহিলা প্রবেশ করলো। আমি ন্যান্সি, এই বাড়ির কাজের লোক। স্যারে কাল না করছিল আইতে, তাই আসি নাই। আজ কল দিয়ে কইল তোমার ভাবি সাহেব একা বাসায় আছে আর রান্না করা লাগবো, তুমি যাও। তাই মুই চলে আইছি। ওনাকে ভিতরে ঢুকে কিচেনে হেল্প করতে হবে কিনা জিজ্ঞেস করলে উনি মানা করে দিলেন। তাই নিজের রুমে চলে গেলাম আমি। আম্মু আব্বুর খবর নেব সেই জো নেই, কারণ আমার কাছে কোনো ফোনই নেই, আর এই বাড়িতে ল্যান্ডলাইনেরও কোনো ব্যবস্থা নেই। তাই শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। অন্যমনস্ক হওয়ায় পা স্লিপ করে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, তখনই কেউ আমার কোমর জড়িয়ে ধরলো। আমিও নিজেকে বাঁচাতে তার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। সামনে থাকা লোকটি কি হতে পারে সেটা ভাবার হুঁশই নেই আমার। হঠাৎ আমাকে সোজা করে দাঁড় করালো কেউ। সামনে থাকা লোকটার শার্ট ছেড়ে নিজেকে ঠিক করে লোকটার দিকে তাকালাম আমি। ও মা, এটাকে? ডাইনি বডির গল্পের সেই রাক্ষস জাংকুক। এই যে, তুমি দেখে হাঁটতে পারো না? এখন যদি পড়ে যেতে তাহলে কি হতো বুঝতে পারছো তুমি? এই অবস্থায় কেউ এত বেখেয়ালি হয়ে হাঁটে? আরে পড়ে গেলে কি হতো? মানে একটু হাত পা ছিলতো, মাথা ফাটতো, এর থেকে তো বেশি কিছু নয়। আর যা হতো আমার হতো, কষ্ট হলে আমার হতো, তাতে আপনার কি? তোমার কষ্ট হলে আমার কিচ্ছু নয়। আরে তুমি বাঁচলে নাকি মরলে তাতেও কিচ্ছু আসে যায় না আমার। তাহলে এতগুলো কথা শোনাচ্ছেন কেন? আমিও তো সেটাই বলি, আমাকে আটকালেন কেন? পড়লে পড়তাম, মরলে মরতাম। আমার কাছে তো এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম। তুমি মরে গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে জড়িয়ে আছে এই বাড়ির বংশধর। ওর কিচ্ছু হলে আমি টলারেট করব না। ওনার বলা প্রত্যেকটা কথা আমার মাথা ওপর দিয়ে গেল, কিন্তু শেষের বলা কথাটা বারবার কানে বাজছে আমার। ওর কিছু হলে আমি টলারেট করব না। বংশধর, হাউ ফানি! কি একটা অনাগত বাচ্চাকে নিয়ে তুমি মজা করছো? এই বাচ্চাটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তোমার? এই তুমি না মা হয়ে সন্তানের ক্ষতি কি করে চাইছো? আরে কি বলছেন কি আপনি? বাচ্চা সন্তান মা? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কার বাচ্চা? কিসের বাচ্চা? মজা করছো আমার সাথে? তুমি অস্বীকার করতে পারবে তুমি প্রেগনেন্ট নও? আর কদিন পরেই তোমার কোলে বাচ্চা আসতে চলেছে। ওনার কথা শুনে আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার হাত আপনা আপনি চলে গেল পেটে হাত দিয়ে তাকিয়ে আছি আমি। আমার হাত অনুসরণ করে পেট বরাবর তাকিয়ে আছেন উনিও। ওনার তাকানো দেখে তাড়াতাড়ি হাত ছড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠলাম, কি যাতা বলছেন? একবার বলছেন আমি আপনাকে ভালোবাসি, আরেকবার বলছেন আমি বাচ্চার মা হতে চলেছি। এই আপনি এত মিথ্যা বলে হাঁপিয়ে ওঠেন না? মনে হয় না এত মিথ্যা আল্লাহ সইবে না? আমি মিথ্যা বলছি? হায়রে ড্রামা কুইন, এত ড্রামা কি করে করো? 2+1 মাস, বর্তমানে তুমি প্রায় 3 মাসের প্রেগনেন্ট, আর এখন তুমি না করছো? কেন করছো বলো তো? আর কদিন পর সত্যিটা লুকাতে পারবে? পারবে না তো। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। জোর করে বিয়ে করলেন, এখন কি জোর করে প্রেগনেন্টও বানিয়ে দেবেন নাকি? আজব। আরে জানতো, ফালতু বকবেন না, ভাল লাগে না। আমি ফালতু বকছি? ঠিক আছে, আমার সাথে চলো। বলে আমাকে টানতে টানতে তার রুমের বিছানায় নিয়ে গিয়ে ছুঁড়ে মারলেন। আলমারি খুলে তন্ন তন্ন করে কি যেন খুঁজে চলেছেন উনি। হঠাৎ একটা পেপার আমার হাতে ধরিয়ে দিয়ে ডেভিল স্মাইল দিয়ে বললেন, এবার বলো কে মিথ্যাবাদী, তুমি না আমি? পেপারটা হাতে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি করে হলো? আমি প্রেগনেন্ট আর আমি নিজেই জানি না। হাউ ইজ দিস পসিবল? উনি যে কাগজটা আমার হাতে দিয়েছিলেন সেটা আর কিছু নয়, প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট। সেখানে পেশেন্টের নামের জায়গায় বড় বড় করে আমার নাম তেইয়ং লেখা রয়েছে, এজ 21। হোয়াট? আই এম প্রেগনেন্ট? রিপোর্ট হাতে নিয়ে বিছানায় ধপ করে বসে পড়লাম আমি। মাথা চক্কর দিচ্ছে, কি হচ্ছে এসব আমার সাথে? একটা অপরিচিত লোক তার প্রেমিকা বলে আমাকে জোর করে বিয়ে করলো, এখন আবার বলছে আমি নাকি তার বাচ্চার মা, যেখানে রিপোর্টের সব ডিটেলস আমার দেওয়া। কিন্তু আমি তো তাকে চিনি না, আর কারোর সাথে কোনো রিলেশনেও ছিলাম না, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? কি হলো, তোমার সব কথা হাওয়া হয়ে গেল? এবার বলো এটা তোমার রিপোর্ট না, বা এটাও বলতে পারো নামটাও তোমার না। এখনো কেমন একটা ঘোরের মধ্যে আছি। সত্যি কি এটা আমার রিপোর্ট? কিন্তু তা কি করে হয়? ডেটটাও তো প্রায় মাসখানেক আগের দেওয়া। আপনি মিথ্যা কথা বলছেন। সত্যি এটা আমার রিপোর্ট না, আপনি ইচ্ছা করে আমাকে ফাঁসানোর জন্য এটা বানিয়ে নিয়ে এসেছেন। হোয়াট? হেই, আর ইউ ক্রেজি? আচ্ছা, তোমার মিথ্যা প্রেগন্যান্সি রিপোর্ট বানিয়ে আমার কি লাভ? আপনার তো সব দিকেই লাভ। আমাকে জোর করে এখানে নিয়ে এসে আমার বাবাকে আটকে আপনাকে বিয়ে করতে বাধ্য করেছেন,
আমি যাতে পালিয়ে না যাই সেই জন্য আমার ফ্যামিলিকে শেষ করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আজকে আবার বাচ্চা নিয়ে পড়েছেন যাতে বাচ্চার দিকে তাকিয়ে আমি সব ভুলে যাই। কিন্তু এসব কিচ্ছু হবে না, আমি এই রিপোর্ট মানি না। কারণ আমি ভালোভাবেই জানি যে আমি প্রেগনেন্ট নই। আর রিপোর্টটাও আমার নয়, এটা আপনার চক্রান্ত। এটা দেখার পরেও কি করে বলছো তুমি? ওয়েট ওয়েট, এই মেয়ে বলেই আমার 2 বাহু চেপে ধরলেন। বাই এনি চান্স তুমি অ্যাবর্শন করে ফেলোনি তো? আমি এক ধাক্কা দিয়ে ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। আপনি পাগল, উন্মাদ হয়ে গেছেন। হিতাহিত জ্ঞান শূন্য একজন মানুষ যার বিয়ের দিন তাকে তুলে আনলেন, সে মেয়ে বাচ্চা পাবে কোথায়? আরে বাচ্চাই যদি থাকতো তাহলে কি সে বিয়ের পিড়িতে বসতো না। এই সহজ বাংলাটা কেন বুঝছেন না? কারণ কথাগুলো যতটা সহজ তুমি ততটাই জটিল একটা মানুষ। আর কেউ হলে মানতাম, কিন্তু তুমি বলেই মানছি না। ভালোই ভালোই বলো বাচ্চাটার সাথে কি করেছো? ডিসগাস্টিং, আবার সেই একই কথা, বাচ্চা। বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। কোথায় যাচ্ছ? কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। আসলে এই ব্যাপারে কথা বলতে আর ইচ্ছা করছে না। মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু পাচ্ছি না। কি হলো, কথা বলছো না কেন? বলো কি করেছো? লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে যে বেশ রেগে আছেন। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি প্রেগনেন্ট নই, আর কখনো ছিলামও না। যখন ছিলামই না তখন অ্যাবর্শন করার কথা কোথা থেকে আসছে আপনিই বলুন। সে আমাকে ছেড়ে দিয়ে বলল, তুমি শিওর তুমি প্রেগনেন্ট নও? 100% শিওর। ঠিক আছে, আমার সাথে চলো। আর শোনো, আজ যদি জানতে পারি বাচ্চাটা নেই তাহলে তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলেছে। জানো তোমার আর আমার সম্পর্কের ভিত্তি কি? একমাত্র ওই বাচ্চাটা, যার জন্য আমি তোমাকে ওইভাবে বিয়ে করেছি। এখন যদি জানতে পারি। বলে আমাকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলেন। যেহব সোফায় বসে ফোন ঘাটছিল। আমাদেরকে দেখে বলে উঠলেন, শালা বউ পাগল, এখন আসতে মন চাইলো তোমার? সে কখন বউয়ের কাছে গেছো, এখনো আসার নাম নেই। তাও যা এলে, বউকে হাত ধরে নিয়ে একেবারে তবেই এলে। বউ ছাড়া এক মুহূর্তও চলে না, তাই না? যেই হোক, চুপ করবি, এটা মজা করার সময় নয়। আর তুই তো জানিসই, বউ প্রেমিকা এসব বোকা বোকা জিনিসের উপর আমার ইমোশন কাজ করে না। প্রত্যেকটা মেয়ে লোভী, বেঈমান আর প্রতারক। হেই, আপনি কিন্তু মেয়েদেরকে অপমান করছেন। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে লোভী হয়। কিসের জানেন? একটু ভালোবাসার লোভী, একটু কেয়ারিং, ব্যাস। আর কিচ্ছু চাই না তাদের। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে মেয়েরা সেটুকুও পায় না, পায় শুধু অপমান, তাচ্ছিল্য। চুপ করো, তোমার লেকচার কেউ শুনতে চায়নি। আগে নিজে ঠিক হও, তারপর অন্যকে জাজ করো। চলো আমার সাথে, আমরা এক্ষুনি হসপিটাল যাব। হসপিটাল কেন? কার কি হয়েছে? আপনার বন্ধুর মাথায় ব্যায়াম হয়েছে, এখন তিনি সাইকোলজিস্ট দেখাতে যাচ্ছেন। এই শুনুন, আমি কোথাও যাব না। আপনার যেখানে মনে হয় আপনি সেখানে যান। আমাকে নিয়ে যদি কোথাও যেতেই হয় তাহলে আমার বাড়িতে চলুন। সবাইকে সত্যিটা বলে আমাকে পৌঁছে দিয়ে আসবেন। বাড়িতে? এই জীবনে তোমার আর ওখানে যাওয়া হবে না। সেই পার্ট সারা জীবনের মতো এন্ড হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি না করে চলো। কিন্তু কেন যাবি বললি না তো? ওর চেক আপ করাতে যাব। তুই তো জানিস এই বাড়ির বংশধর আসতে চলেছে, তাই ও কেমন আছে সেটা জানার জন্যই যাচ্ছি। ওহ তাহলে চল, আমিও যাচ্ছি তোদের সাথে। শুধু মুখেই এত রাগ দেখাস, কিন্তু ঠিকই ওদেরকে নিয়ে ওয়ারিড। বলেই হেসে উঠলেন। তার মানে উনিও জানেন আমি প্রেগনেন্ট? হাই খোদা। এই চুপ, বলে আমাকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলেন। রাস্তায় জ্যামে আটকে আছি আধা ঘন্টা হলো। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না আমার। রিপোর্ট সন্ধ্যার পর পাওয়া যাবে, এই একটা রিপোর্ট নিয়ে উৎসাহের শেষ নেই ওনার। যদিও আমি জানি রিপোর্টে কি আসবে, কিন্তু আমার কথাকে পাত্তা না দিয়ে উনি আশাবাদী। হঠাৎ আমাকে রেখে সে গাড়ি থেকে নেমে পড়লেন। এই সুযোগ পালানোর। যখনই গাড়ি থেকে নামতে যাব তখনই দেখি গাড়িটা লক করা। যা, আমার প্ল্যানে জল ঢেলে দিল। এখন আর পালানো যাবে না। এখান থেকে পালিয়ে অনেক দূর চলে যেতাম, যেখানে জাঙ্কুক নামের ছায়াটা থাকতো না। আব্বু আম্মু ভাইয়া কারোর সাথে যোগাযোগ রাখতাম না, তাহলে জাঙ্কুক কারো ক্ষতিও করতো না। কিন্তু কোথায় যাব আমি? একা একটা মেয়ে কোথায় যেতে পারে এই শহর থেকে দূরে? কিন্তু সেখানে গিয়ে থাকবো কি করে? কথাগুলো ভাবার মাঝে জাঙ্কুক চলে এলো। তার এক হাতে আইসক্রিম, সেটা আমার দিকে এগিয়ে দিচ্ছে, কিন্তু আমি সেটা দেখেও না দেখার ভান করে বসে আছি। নাও আইসক্রিমটা খাও, ভালো লাগবে। তোমার তো আবার বাইরে বের হলে আইসক্রিম ছাড়া চলেই না। না, খাবো না, আপনি খান। আগে অনেক কিছুই করতাম, কিন্তু এখন করি না। জানেন, আগে আম্মুকে ছাড়া থাকতে পারতাম না, কিন্তু এখন পারি। নিজের হাতে খেতে পারতাম না, এখন সেটাও পারি, সমস্যা হয় না। বলতে বলতে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। নিজেকে যেন সামলাতে পারছি না। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো কিছুটা দয়া হচ্ছে আমার প্রতি।
তেইয়ং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এভাবে কেঁদো না, রাস্তার লোকেরা কি ভাববে। এই নাও টিস্যু, এটা দিয়ে মুখ মুছে নাও। এক বোতল পানি হবে? ওহ শিট, গাড়িতে পানি নেই, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। বলে আমি বাইরে বেরিয়ে গেলাম। পানি নিয়ে ফিরে এসে শকটা আমি। এমন কিছু হতে পারে কখনো মাথায়ও আসেনি আমার। ভুল, মারাত্মক ভুল করে ফেলেছি। আর তার মাসুল কড়াই গন্ডায় আমাকেই দিতে হবে। পানি নিয়ে ফিরে এসে জাংকুক থেকে গাড়িতে পায় না। গাড়ির দরজা খোলা, ভিতরে কেউ নেই। তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় গাড়িটা লক করতে ভুলে গিয়েছিল জাংকুক। সে থেকে আশেপাশে সব জায়গাতে খোঁজে, কিন্তু কোথাও পায় না। দিন দুপুরে জল জ্যান্ত একটা মেয়ে উধাও তো হয়ে যেতে পারে না? কোথায় যেতে পারে? ভাব জাংকুক, ভাব। ওর বাবার বাসায়? না, সেখানে যাবে না। যাওয়ার হলে আরো আগেই চলে যেত, এত সময় নিত না। তবু জাংকুক লোক লাগিয়ে সেখানে খোঁজ নিয়ে জানতে পারে তে সেখানে যায়নি। দিন কেটে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু তের কোনো খবর নেই। জাংকুকের লোকেরাও ব্যর্থ, কেউ কোনো আসার খবর দিতে পারেনি। উদাস মনে গাড়িতে বসে ভাবছে জাংকুক, আজ যদি ওকে খুঁজে পাওয়া না যায় তাহলে কি জবাব দেব আমি? যখন জানবে তেহিয়ং পালিয়ে গেছে তখন কি বাঁচানো যাবে? ওর জন্যই তো এত কিছু। যদি ওই না থাকে তাহলে কেন এসব করলাম আমি? কিসের জন্য? আর বাচ্চাটা যদি কোনো ক্ষতি করে দেয় তখন? না, আর ভাবতে পারছি না আমি। তেহিয়ং, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে আমি ঠিকই খুঁজে বের করব। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর অচেতন অবস্থায় পড়ে আছে তে। বর্তমানে তার কোনো হুঁশই নেই। তার মুখোমুখি অন্য একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে একটি লোক। তের জ্ঞান ফিরছে না দেখে তার মুখের উপরে এক গ্লাস পানি ছুঁড়ে মারলো লোকটা। কিছুক্ষণে জ্ঞান ফিরে আসলো তের। ধীরে ধীরে চোখ খুলে নিজেকে অন্ধকার একটা রুমে আবিষ্কার করলো। জাংকুকও তাকে এরকম একটা ঘরে আটকে রেখেছিল। মুহূর্তেই ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল তার। হাত নাড়ানোর চেষ্টা করতে বুঝতে পারলো তার হাত পা বাঁধা। কে আপনি? আমাকে বেঁধে রেখেছেন কেন? আমাকে চিনতে পারছো না সুইটহার্ট? গলাটা খুবই পরিচিত, কোথায় যেন শুনেছি, কিন্তু কোথায় শুনেছি সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। কি এখনো চিনতে পারোনি বুঝি? বুগাম? এই তো চিনে গেছো। থ্যাঙ্কস গড, আমাকে যে চিনতে পেরেছো এটাই অনেক। আমি তো ভেবেছিলাম এখন ওই জাংকুককে ছাড়া আর কাউকেই চিনতে পারবে না তুমি, কিন্তু না, তুমি আমার এই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে দিয়েছো। তুমি আমাকে এখানে এভাবে নিয়ে এসেছো কেন? ছেড়ে দাও আমায়, আমি বাড়িতে যাব। ছাড়ার জন্য তো ধরে আনিনি, তবে ছাড়বো এটাও ঠিক, কিন্তু এখন নয়। সেদিনের সব অপমানের শোধ নিয়ে তবেই ছাড়বো। কিসের অপমান? দেখো বুগাম, ওই দিন যা হয়েছে তার কিছুই আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যেন হয়ে গেছে। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও ভুল করেছি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করব, কিন্তু ভুল করলে তো ভুলের মাসুল দিতে হয়, সেটা কি তুমি জানো না? সেদিন সবার সামনে আমাকে তুমি হাসির পাত্র বানিয়ে দিয়েছিলে, কাউকে মুখ দেখাতে পারিনি। তাই আজ তোমারও এমন অবস্থা করব যাতে তুমিও সমাজের মুখ দেখাতে পারবে না। আমার ক্ষতি করে তুমি বাঁচতে পারবে না বোগাম, আমার ভাইয়া তোমাকে শেষ করে দেবে। আর তোমার স্বামী, ওর কথা বললে না যে? শোনো, আমি তোমাকে এখানে তুলে এনেছি সেটা তুমি আর আমি ছাড়া কেউই জানে না। যখন সবাই জানবে আমি তোমার সাথে খারাপ কিছু করেছি সেটাও কেউই বিশ্বাস করবে না, কারণ তুমি বিবাহিতা আর আমি সেরকম ছেলেও নই। সবাই ভাবে তুমি মিথ্যা কথা বলছো। দেখো, তুমি আমার সাথে এরকম কিছু করো না, প্লিজ আমায় ছেড়ে দাও। নো, নট টুডে বলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল বুগাম। হাত পায়ের বাঁধন খুলতে হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো। বুগামের পেটে নিজের সর্বশক্তি দিয়ে লাথি দিলাম। বুগাম কিছুটা সরে যেতে দৌড় লাগালাম। হাত পা যেন চলছে না, মাথা ভন ভন করছে, কিন্তু দুর্বল হলে চলবে না, নিজেকে বাঁচাতেই হবে আমায়। আমি দৌড়াচ্ছি, পেছন পেছন বুগামও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা লোকের সাথে ধাক্কা খেলাম। আমি লোকটার হাত ধরে বলে উঠলাম, আমাকে বাঁচান প্লিজ, প্লিজ, ওই লোকটা আমাকে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। লোকটা শক্ত করে আমার হাত ধরে বলে উঠলো, কোন লোকটা? কণ্ঠটা খুব চেনা আমার। মুখ না দেখে বলে উঠলাম, জাংকুক। হ্যাঁ, তুমি কোথায় চলে গিয়েছিলে জানো? সারাদিন আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি আর খুঁজে পাবো না। থ্যাংক গড যে পেয়ে গেছি। তুমি ঠিক আছো তো? কে তোমাকে কি করবে? কই সে? এই তো এখানেই ছিল। বলে পেছন ফিরে তাকালাম আমি। না, কেউ নেই। তাহলে কি বুগাম ওনাকে দেখে পালিয়ে গেছে নাকি? বুগাম? বুগাম? কে বুগাম? ওই যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে বুগাম। সেদিন বিয়ের আসর থেকে ও ফেরত যাওয়ায় আমার উপর সুদ তুলতে এখানে নিয়ে আসে আমায়। জানেন, ও আমাকে গাড়ি থেকে অজ্ঞান করে নিয়ে সামনের একটা ঘরে আটকে রাখে। তারপর কি বলো? কি করেছো তোমার সাথে? আমার সাথে হওয়া সব ঘটনা খুলে বললাম ওনাকে। তখনই ওকে লাথি দিয়ে ছুটতে ছুটতে এখানে চলে আসি আমি। কিন্তু এখনো কোথায় গেল?
আপনাকে দেখে মনে হয় পালিয়ে গেছে। নো মিসেস জাংকুক, বুগাম পালাতে শেখেনি, তুমি আমার শিকার, সেটা আজ আমি স্বীকার করেই ছাড়বো। আরে জাংকুককে তো আজই দেখে নেব আমি। কথাগুলো শুনে পেছনে ফিরে তাকালাম, বুগাম কিছু গুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি শেষ, তাই নাকি? তেইয়ং তোর শিকার? ওর উপর একটা আঁচড় কেটে দেখা দেখি। জিওন জাংকুকের ওয়াইফের উপর হাত দেওয়ার সাহস কি করে হয় তোর? সারাদিন ওকে আটকে যতটা কষ্ট দিয়েছিস ততটাই ফেরত পাবি। আমি জানতাম তুই কোনো ভালো ছেলে নোস। মেয়েদের লাইফ নষ্ট করাই তোর একমাত্র উদ্দেশ্য। কত মেয়ের জীবন নষ্ট করেছিস তারও ইয়াত্তা নেই। এই জন্যই তোর সাথে ওর বিয়েটা হতে দেইনি আমি জানতাম ওর জীবনটাও নরক করে ছাড়বি। আমার অবর্তমানে ওকে অনেক কষ্ট দিয়েছিস, এখন আমার উপস্থিতিতে ওকে ছুঁয়ে দেখা, দেখি কত বড় বুকের পাটা তোর। এই তোরা জাংকুককে সাইজ কর, আমি মেয়েটাকে দেখছি। আপনি একা ওদের সাথে পারবেন না, চলুন পালাই, আপনাকে মেরে আমাকে ওরা নিয়ে চলে যাবে। প্লিজ আপনি ওদের হাতে আমায় ছেড়ে দেবেন না, সময় থাকতে পালাই, চলুন। একা একা এতজনের সাথে পারা ইম্পসিবল। ভয় পেও না, চুপচাপ দাঁড়াও, কথা দিচ্ছি আমার প্রাণ থাকতে তোমার কিচ্ছু হবে না, একটু ভরসা করো প্লিজ। মুহূর্তের মধ্যে সব কয়টাকে মেরে তক্তা বানিয়ে দিলেন উনি। এবার বোগামের পালা। বোগামকে ইচ্ছা মতো ধুলাই করলেন। দূর থেকে ওনাকে থামতে বলছি আমি, কিন্তু কিছুতেই শুনছেন না, মেরেই চলেছেন। আমি ওনার সামনে গেলাম। আর কত মারবেন, লোকটা মরে যাবে তো, এবার ছাড়ুন। আমার কথায় জাংকুক থেমে গেলেন। এই সুযোগে ছুরি দিয়ে ওনাকে আঘাত করলো বোগাম। ছুরিটা একদম তার পেট বরাবর ঢুকাতে যাবে, তখনই তিনি হাত দিয়ে আটকে দিলেন। গড়গড় করে রক্ত ঝরছে ওনার হাত থেকে। রক্ত দেখলে মাথা চক্কর দিয়ে ওঠে আমার। ভয়ে নিঃশ্বাস আটকে যায়, দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছি। একসময় শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে সেখানে মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরতে নিজেকে জাংকুকের রুমে আবিষ্কার করলাম। আমার সাথে কি হয়েছে সেটা জানার জন্য ব্রেনে চাপ দিতেই মনে পড়লো, আরে আমি তো রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? জাংকুকের কি হলো? আর বোগামের বা কি হয়েছিল? জাংকুক কোথায় আছে দেখার জন্য পুরো ঘরে চোখ বোলাচ্ছি, তখনই চোখে পড়লো আমার ডান পাশে একজন মধ্যবয়স্ক মহিলা এবং বাম পাশে একজন ইয়াং মেয়ে বসে আছে। কিন্তু রুমের কোথাও জাংকুক নেই। গতকাল থেকে এই বাড়িতে এসেছি, কিন্তু এর আগে কখনো ওনাদের দেখিনি, আজকে প্রথমবার দেখেছি। আমাকে উঠে দেখে মহিলাটি বলে উঠলেন, এখন উঠো না মা, শুয়ে থাকো, তোমার রেস্টের প্রয়োজন। তার কথা শুনে বিছানায় শুয়ে পড়লাম আমি। মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জাংকুকের কি হলো? বোগাম ওনার সাথে খারাপ কিছু করেনি তো? আমার ভাবনার মাঝে ইয়াং মেয়েটি বলে উঠল, ভাবি তুমি নিশ্চয়ই ভাইয়ার কথা ভাবছো। ভাইয়ার সাথে কি হলো তাই তো? ও হ্যাঁ, আমাকে তো তুমি চিনোই না। আমি হলাম জিমিন, ভাইয়ার ছোট বোন, আর উনি হলেন আমার মা, মানে তোমার কাকি শাশুড়ি। মেয়েটার কথা শুনে যা বুঝলাম এরা জাংকুকের চাচি আর চাচাতো বোন। আচ্ছা জাংকুক? ওয়েট বলছি, কিন্তু তুমি এটা সহ্য করতে পারবে না ভাবি? মেয়েটির কান্না দেখে অজানা ভয়ে কেঁপে উঠলাম আমি। তাহলে কি জাংকুক নেই, নাকি বোগাম ওনার সাথে বাড়াবাড়ি কিছু করেছে? কেন জানি না খুব চিন্তা হচ্ছে আমার, কোথাও যেন খুব কষ্ট হচ্ছে। কিন্তু এরকম তো হওয়ার কথা না, ওনাকে তো আমি সহ্য করতে পারি না। তার যথেষ্ট কারণও বিদ্যমান, কিন্তু তবুও ওনার না থাকায় আমি এতটা কেন কষ্ট পাচ্ছি? আমার ভাবনার মাঝে মেয়েটি শব্দ করে হেসে উঠল। সিরিয়াসলি ভাবি, তুমি আমার কথা বিশ্বাস করেছো? বলে আবারও হাসতে লাগলো জিমিন। এবার ওর সব কয়টা দাঁত ভেঙে দিতে ইচ্ছা করছে আমার। তুই চুপ করবি জিমিন, দেখছিস তো কথাটা শুনে মেয়েটা কত ভয় পেয়ে গেছে, তাও মজা করে যাচ্ছিস। তুমি চিন্তা করো না মা, জাংকুক ঠিক আছে, কিছুই হয়নি ওর। এই শয়তান মেয়ে তোমার সাথে মজা করছে, তুমি রেস্ট নাও, আমি আসছি। ওনার কথা শুনে দেহে প্রাণ ফিরে এলো আমার। যাক, লোকটা ঠিক আছে। লোকটা আমার সাথে যাই করুক না কেন, তবু ওনার মৃত্যু কামনা তো করতে পারি না আমি। কি ভাবি, ভয় পেয়ে গিয়েছিলে তাই তো? তোমাকে ভয় দেখানোর জন্য সরি গো। আসলে আমি সবসময় মজা করতে ভীষণ ভালোবাসি, তুমি আবার কিছু মনে করনি তো? না ঠিক আছে, আসলে তখন ওনার হাতে রক্ত দেখে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, তাই আর কি। জানো ভাইয়ের হাতটা অনেকখানি কেটে গেছে, ব্যান্ডেজ করা হয়েছে, কিন্তু এই ঘা শুকাতে অনেকদিন লাগবে। আমিও তো দেখি ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা আমি এখানে কি করে? আমাকে কে নিয়ে আসলো? আরে বুঝতে পারছো না কে নিয়ে এসেছে? ভাইয়া, মানে তোমার হাজবেন্ড জাংকুক। তুমি তো জ্ঞান হারিয়ে ফুস, কিন্তু ভাইয়া কি করবে? ওই জখম রক্তাক্ত হাত দিয়ে ড্রাইভ করে তোমাকে কোলে করে রুমে দিয়ে গেছে, তারপর ডক্টরকে কল দিয়ে আগে তোমার ট্রিটমেন্ট করেছে, তারপর নিজে, তাও আমার জোড়াজুড়ি আর আমর বকা খেয়ে। কপাল করে এমন হাজবেন্ড পেয়েছো, কখনো হারাতে দিও না, বুঝলে? আচ্ছা ওই লোকটা কি হলো, কিছু জানো? না ভাবি, ওই ব্যাপারে কিছুই জানি না। ওহ আচ্ছা, উনি এখন কোথায়? কেন ভাবি, খুব ইচ্ছে করছে বুঝি তাকে এক নজর দেখার?
কেমন আছে, আমি ঠিক বলছি কিনা। অবশ্য নিজ চোখে না দেখলে কেমন কেমন লাগে সবই আমি বুঝি। কিন্তু ভাইয়া এখন বাসায় নেই, একটা ফোন আসতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কখন ফিরবে কেউ জানে না। ওহ আচ্ছা, ও ঠিক ফিরে আসবে, তুমি টেনশন করো না মা। কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলেন কাকিমা, হাতে দুধের গ্লাস। এখন এই অখাদ্যটাকে খেতে হবে আমায়? ডিসগাস্টিং। এটা খেয়ে নাও, ভালো লাগবে। সারাদিন পেটে দানা পানি পড়েনি, তাই তো এভাবে সেন্স হারিয়ে ফেললে। নিজের স্বামী হলো সবচেয়ে নিরাপদ স্থান, এত ভয় পেলে হয়? যখন জাঙ্কুক তোমার সাথে ছিল তখন কিসের ভয় বলো তো? না মানে আসলে ঠিক আছে, এবার এসব বাদ দাও, তুমি খেয়ে নাও। দুদিন বাড়িতে ছিলাম না, এরই মধ্যে ভাইয়া বউ জুটিয়ে নিয়েছে। যদিও তার কারণগুলো বলেছে, তবুও আমার কাছে কেমন জানি লাগছে। এই বাড়ির ছেলের বিয়ে, অথচ কোনো উৎসব হলো না, কেমন খাপছাড়া লাগছে। হয়েছে, তোর বকবক থামা, মেয়েটাকে রেস্ট নিতে দে, চল আমরা বাইরে যাই। না ঠিক আছে, থাকুন না আপনারা। আমরা থাকলে তোমার রেস্ট নেওয়া হবে না। আমার এই মেয়ে সারাক্ষণ বকবক করতেই থাকে, তুমি চুপচাপ শুয়ে থাকো আর টেনশন করো না। জাঙ্কুক কি যেন একটা জরুরি কাজে গেছে, চলে আসবে। আমাকে শুয়ে দিয়ে রুম থেকে চলে গেলেন ওনারা। কিছুক্ষণ শুয়ে থাকার পর ঘুম ধরা দিল আমার চোখে। হঠাৎ দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রুমে কেউ নেই। হঠাৎ মনে পড়লো এই রুমে তো আমি থাকি না, এটা তো ওনার রুম। তাই উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হতে যাব, তখনই কারো কথা কানে এলো। কোথায় যাচ্ছ? এখানে শুয়ে থাকো। আর এখন বেটার ফিল করছো তো নাকি? তার কথায় পেছন ফিরে তাকালাম আমি। এক হাতে টাওয়াল দিয়ে মাথা মুছছেন, অন্য হাতে ব্যান্ডেজ পেঁচানো, দেখে বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়েছেন। কি হলো, চুপ করে আছো কেন? তুমি তো জানোই আমার কাকিমা আর জিমিন বাড়িতে ফিরে এসেছেন। তাই এখন থেকে আর আলাদা রুমে থাকা যাবে না, আজ থেকে আমরা এক রুমেই থাকবো। এক রুমে মানে আমি আপনার সাথে থাকবো না? আমি বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই, থাকতেই হবে, নয়তো কাকিমা সন্দেহ করবে। আচ্ছা চলো, কিছু খাওনি নিশ্চয়ই, খেয়ে নেবে। বুগামের কি হলো? ডোন্ট ওয়ারি, মরেনি, বেঁচে আছে, এখন হসপিটালে আছে, পরে হাজতে যাবে। স্পট থেকে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, নইলে ওখানে মেরে দিতাম ওকে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, লোকটা মরেনি, বেঁচে আছে। ভাবনার মাঝে জিমিনের ডাক কানে এলো। ও ভাবি, ভাইয়া খেতে এসো, আমরা ওয়েট করছি। চলো, জিমিন ডাকছে। আপনি যান, আমি খাবো না, ভালো লাগছে না আমার। ভালো না লাগলেও খেতে হবে, নিজের জন্য না হোক ওর জন্য, তোমাকে ঠিক থাকতে হবে। ওহ শিট, এত সবের মধ্যে রিপোর্ট আনার কথাই ভুলে গেছি আমি। ওকে, কোনো ব্যাপার না, কাল নিয়ে আসবো। আপনাকে যত দেখি ততই অবাক হই আমি, কোনো কথার আগামাথা বুঝি না। সবটা কেমন ধোঁয়াশা মনে হয় আমার কাছে। যেখানে আমি নিজের শিওর সেরকম কিছু হয়নি আমার সাথে, সেখানে আপনি আমাকে জোর করে বাচ্চার মা বানিয়ে দিচ্ছেন। এই শুনুন, আপনার অনেক নাটক প্লাস পাগলামি সহ্য করেছি আমি, কিন্তু আর করব না। আপনি কি পাগল নাকি সুস্থ সেটা নিয়ে এখন বেশ চিন্তিত আমি। আমাকে এত রাগ দেখাইও না। হ্যাঁ, তোমাকে ধোঁয়াশায় রেখে সবটা করেছি, কিন্তু বেশি না, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সব ক্লিয়ার করে দেব। তারপর আমাকে পাগল না বলে তুমি নিজে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞ? তাও আপনার প্রতি? ইম্পসিবল। আপনাকে শুধু ঘৃণা করা যায়, কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া যায় না। লাইক সিরিয়াসলি? বলে জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতে লাগলো। জাঙ্কুক তের দিকে এগোচ্ছে আর তে পেছোচ্ছে। একসময় জাঙ্কুক তের হাত চেপে চোখ রাঙিয়ে বলে উঠল, তোমার সাথে ভালো ব্যবহার করছে তার মানে এই নয় যে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবে। শুধু এইবারই বংশধর তোমার কাছে বেড়ে উঠছে বলে কিচ্ছু বলছি না, নইলে। এই ভাইয়া, সরি রিয়েলি সরি, আমি জানতাম না এখানে রোম্যান্স চলছে। জিমিনকে আসতে দেখে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। জিমিন, একদমই আজে বাজে চিন্তা করবি না বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। জিমিন এসে তার পাশে দাঁড়ায়। কি গো, এখানে কি চলছিল? আচ্ছা চলো, খাবে? না, আমি খাবো না। জিমিন নাছুর বান্দা, এক প্রকার জোর করে থেকে নিয়ে চলে গেল। সবাই টেবিলে খেতে বসেছে, শুধু জাঙ্কুকই ফোন নিয়ে ব্যস্ত। তেও খাবার নিয়ে নাড়াচাড়া করছে, খেতে ভালো লাগছে না তার। তখনই আয়ু জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে উঠল, জাঙ্কুক খাচ্ছ না কেন? উফ আম্মু, তুমিও না? ভাইয়া এই হাতে কি করে খাবে? ভাবি, তুমি ভাইয়াকে খাইয়ে দাও তো। জিমিনের কথা শুনে তে অবাক চোখে জিমিনের দিকে তাকায়। কি, আমি খাইয়ে দেবো নাকি? ইম্পসিবল। তে মনে মনে কথাটা বললেও মুখ ফুটে বলে উঠতে পারল না। কি গো ভাবি, শুনেছ? জিমিন, থাক, আমি পারবো। কি করে পারবে তুমি? কিচ্ছু পারবে না। বৌমা, যদি কিছু মনে না করো তাহলে ওকে খাইয়ে দাও না প্লিজ। আমি দিতাম, কিন্তু দেখছো তো আমি খাচ্ছি। আয়ুর কথা ফেলতে পারলো না তে। বয়স্ক মানুষ এভাবে বললে কি করে বা ফেলবে, তাই এক প্রকার বাধ্য হয়ে তে জাঙ্কুকে খাইয়ে দিচ্ছে।
উফ, এটাও হবার ছিল। কেন যে তখন বুগানকে মারতে আটকেছিলাম, এখন সেই ভুলের খেসারত দিচ্ছি আমি। ডিসগাস্টিং। ওনাকে খাওয়াচ্ছি তো খাওয়াচ্ছি, উনি তৃপ্তি করে খেয়েই চলেছেন, খাওয়া যেন আজ শেষই হচ্ছে না। হঠাৎ জাঙ্কুকের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, তখন আমার হাত কাটার জন্য অনেকটা তুমিই দায়ী। তার জন্য মনে মনে নিশ্চয় অনুতপ্ত তুমি। অবশ্যই এই অনুতাপ দূর করার জন্য ভালো একটা সুযোগও পাচ্ছ। আমাকে 3 বেলা খাইয়ে সেই অনুতাপ দূর করবে তুমি। জানি কাজটা অসহ্যকর, কিন্তু তবুও তোমাকে এটা করতে হবে। আফটার অল তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। রাক্ষসটার কথা শুনে চোখ কপালে উঠলো আমার। একটা ভুলের জন্য 3 বেলা খাওয়াতে হবে, তাও আবার এই রাক্ষসটাকে, যার কিনা আধা ঘন্টাতেও খাওয়া শেষ হয় না। হায় কপাল, এ কোন মুসিবতে পড়লাম আমি। খাওয়া দাওয়া শেষে রুমে এসে বসে আছে তে। জাঙ্কুক এখনো রুমে আসেনি। জাঙ্কুকের সাথে এক বিছানায় কিছুতেই থাকবে না তে, হয় সোফায় থাকবে নয় অন্য কোনো রুমে। এতে যদি আয়ু কিছু মনে করে তো করবে, তের কিচ্ছু করার নেই। বসে বসে ভাবছে আর দাঁত দিয়ে নখ কাটছে তে। ছি, তুমি নখ খাও? ইটস আ ব্যাড হ্যাবিট ম্যান। এখানে বসে নখ না খেয়ে শুয়ে পড়ো। জাঙ্কুকের কথায় চট করে মুখ থেকে আঙুল সরিয়ে নেয় তে। আমি আপনার সাথে ঘুমাবো না। তের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। আমি কখন তোমাকে আমার সাথে ঘুমাতে বললাম? 1 মিনিট, তুমি কি কোনোভাবে আমার সাথে ঘুমাতে চাইছো? সরি টু সে, বাট আমি তোমার সাথে ঘুমাতে পারবো না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। ধ্যাত, লোকটা কি সব বললো! আমিও কথা শোনার আগেই কথা বলে ফেলি। যদি কথাটা ভালো করে শুনে নিতাম তাহলে এই লজ্জায় পড়তে হতো না আমায়। কি ভাবছো? হয়তো এটাই ভাবছো যে জোর করে বিয়ে করলো, অথচ নিজের পাশে জায়গা দিতে নারাজ কেন? জি না, আমি এসব কিছুই ভাবছি না। বলে উঠে বিছানায় বসে পড়ল তে। লিসেন, আমি জানি তুমি কি ভাবছো। বিয়ে করেছি জোর করে বা ব্ল্যাকমেল করেও বলতে পারো, কিন্তু আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না, আর তোমাকেও স্ত্রীর অধিকার দিতে পারবো না। তুমিও এসব কখনো আমার কাছ থেকে এক্সপেক্ট করো না। তুমি শুধুমাত্র আমার কাগজ কলমের বউ, ব্যাস এইটুকুই। কে বলতে পারে হয়তো সময়ের ব্যবধানে সেটাও থাকবে না। জাঙ্কুকের শেষের কথাটায় চমকে ওঠেতে। এসব কি বলছে জাঙ্কুক? তাহলে এই বিয়েটার মানে কি? এত কাঠখড় পরিয়ে কেন জাঙ্কুক তাকে বিয়ে করলো? এই যে এত ভাবাভাবির কিছু নেই, যাও শুয়ে পড়ো। জানি কথাগুলো তোমার কাছে হয়তো ভালো লাগছে না, তবুও ভাবলাম জানিয়ে রাখা ভালো। আমি কোনো কিছু চেপে রাখতে চাই না, তাই যা হবে আগে থেকেই বলে দিলাম। তবে ভেবো না তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, বিশ্বাস রেখো। যে হাতে ভাঙবো সেই হাতে আবার সাজিয়েও তুলবো। গুড নাইট। লাইট নিভিয়ে সোফায় টুক করে শুয়ে পড়লো জাঙ্কুক। কথাগুলোর মানে বুঝতে ব্যর্থ হলো তে। মনে মনে বলল, কি ভাঙবেন আর কি সাজাবেন? ভাঙারই যদি ছিল তাহলে সাজালেন কেন? আর যদি সাজাতেই চান তাহলে ভাঙার প্রয়োজন কি? অদ্ভুত সব প্রশ্ন ঘুরছে তের মাথায়, যার কোনো সঠিক উত্তর পাচ্ছে না। ধ্যাত, যা হবে পরে দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়তে ইয়াং। সকালে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে বেরিয়ে যায় জাঙ্কুক। খাওয়ার সময়টুকুও পায় না। খায়নি তাতে অবশ্য ভালো হয়েছে তের। সারাদিন খেয়ে বসে কাটিয়ে সন্ধ্যায় ছাদে জিমিনের সাথে গল্পের আসর বসিয়েছে তে। জিমিনের কল্যাণেই তে জানতে পারে জাঙ্কুকের বাবা মা নেই। জাঙ্কুকের জন্মের সময় মা মারা গেছেন, আর সেই থেকে জিমিনের মাই তাকে মানুষ করেছেন, আর বাবা কয়েক বছর আগে গত হয়েছেন। জাঙ্কুকের বাবা তাকে খুব ভালোবাসতেন বিধায় ছেলের কষ্ট হবে ভেবে দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তাও করেননি। জিমিনের বাবা নেই, তারা এক ভাই এক বোন। তেহিয়াং, রুমে চলো, কিছু কথা আছে তোমার সাথে। হঠাৎ জাঙ্কুকের কথা চমকে ওঠে তে। আমার সাথে কথা, তাও আবার ওনার? জিমিন তের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। ওই হাসবি না, সত্যিই প্রয়োজন আছে, ইটস আর্জেন্ট, হারি আপ বলেই প্রস্থান করলো জাঙ্কুক। যাও ভাবি যাও, তোমার সাথে ভাইয়ের কথা আছে, তাও আবার আর্জেন্ট। তাড়াতাড়ি যাও বাপু, দেরি হয়ে গেলে আবার রেগে বোম হয়ে যাবে, আর সেই বোমটা আবার তোমার মাথার উপরই ফাটবে পরে। রুমে ঢুকে অবাক হয়ে যাইতে জাঙ্কুক রুমে নেই। দেখছো, আমাকে তাড়া দিয়ে এখন নিজেই হাওয়া। ভাবনার মাঝে দরজা আটকানোর আওয়াজ এলো। তে পেছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক দরজা আটকে দিয়েছে। তেকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক তের দুবাহু চেপে ধরে বলে উঠল, বাচ্চাটা কোথায় গেল? কি করেছ ওর সাথে? কথাটা শুনে রেগে ফায়ার হয়ে যায় তে। আবার সেই বাচ্চা নিয়ে পড়েছে জাঙ্কুক। এক ঝটকায় হাত সরিয়ে দিল তে। এই, আপনার কানে কি কথা যায় না? আমি কতবার বলবো?
আমি কখনোই প্রেগনেন্ট ছিলাম না, শুনতে পান না আপনি? মিথ্যা বলছো কেন? কি করেছো? ওকে মেরে দিয়েছো? কবে করেছো? বুগামের সাথে বিয়ের আগে, তাই না? ধুর, ভাল লাগে না। আপনি পাগল হয়ে গেছেন? কেন এমন পাগলামি করছেন? যেখানে বাচ্চাই ছিল না সেখানে মারার কথা আসছে কোত্থেকে? তের কথা শুনে হিংস্র হয়ে উঠল জাঙ্কুক। ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে মারলো ড্রেসিং টেবিলের দিকে। তার এমন আচরণে কেঁপে উঠল তে। ছি, কি করে এমনটা করতে পারলে তুমি? একটা মেয়ে হয়ে নিজের বেবিটাকে মেরে দিলে। এখন কি হবে? ওই বাচ্চাটা নেই, নেই বাচ্চাটা। জাঙ্কুক ধপ করে বিছানার উপর বসে নিজের চুল টানতে লাগলো। জানো, তোমাকে আমার নিজের হাতে খুন করতে ইচ্ছা করছে। জাঙ্কুক হঠাৎ তের গলা চেপে ধরলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে তে, কিন্তু পারছে না। কিছুক্ষণ যেতে এটাকে ছেড়ে দিল জাঙ্কুক। ছাড়া পেয়ে তে চিল্লিয়ে উঠল, আপনি মানুষ নন, আপনি একটা অমানুষ। আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েও শান্তি হয়নি আপনার। আর কি চান বলুন? আমাকে মেরে ফেলতে চান? নিন, মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না। এই কি বললে? আমি অমানুষ? আরে অমানুষ তো তুমি নিজে, যে কিনা নিজের সন্তানকে খুন করে ফেলেছ। পৃথিবীতে আসার আগেই, এই সুন্দর পৃথিবী দেখার আগেই তুমি খুন করে ফেলেছ। কথাটা বলে থেকে মারতে উদ্যত হলো জাঙ্কুক। তে দূরে সরে গিয়ে বলল, একদম বাড়াবাড়ি করবেন না। আমি আর 10টা মেয়ের মতো স্বামীর নির্যাতন সহ্য করব না। নিজের হাত পা কন্ট্রোলে রাখুন। মেয়েদের সম্মান দিতে নাই বা পারেন, কিন্তু অসম্মান করবেন না। কথাটা শুনে জাঙ্কুক থেমে গেল। কিছুটা দূরে গিয়ে ব্যান্ডেজ পেঁচানো হাত দিয়ে দেয়ালে ঘুষি মেরে দিল। মুহূর্তে হাত থেকে গড় গড় করে রক্ত ঝরতে লাগলো। তে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, রক্ত? নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসলো জাঙ্কুক। তুমি কেবল আমার হাতের রক্তটাই দেখছো, আমার ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা দেখছো না। ভেতরে কতটা রক্তক্ষরণ হচ্ছে আমার জানো? জানো না, জানতেও চাইছো না, হয়তো চাইলেও পারবে না। দেখুন, আপনি শান্ত হন। শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। কি লাভ মিছিমিছি আমাকে দোষারোপ করে? নিজের মাথায় যেটুকু বুদ্ধি আছে সেটুকু খাটিয়ে ভেবে দেখুন, আপনি যা কিছু বলছেন তা কতটুকু যুক্তিসঙ্গত। কাউকে কোনো কিছু নিয়ে দোষারোপ করার আগে তার সম্পর্কে জানুন, তাকে বুঝুন। তারপর যদি মনে হয় সে দোষারোপ করার যোগ্য, তখন না হয় করবেন। আমার সম্পর্কে আপনি আমাদের এলাকায় খোঁজ নিন, দেখুন তারা কি বলে। তারা যদি বলে আমি ওই টাইপের মেয়ে বা আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোমাকে দেখতে যতটা সহজ সরল মনে হয়, তুমি ততটাই জটিল প্রকৃতির মানুষ। সবসময় নিজেকে একটা খোলসের ভিতরে রাখতে পছন্দ করো। তোমাকে চেনা হয়ে গেছে আমার। তুমি আজ যেই ক্ষতিটা করলে সেটার জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি হাতটা ব্যান্ডেজ করে নিন দয়া করে। রক্ত ঝরছে, ঝরতে দাও। আমি ব্যর্থ। আজ সারা জীবনের মতো ব্যর্থতার খাতায় নাম উঠে গেল আমার, যেখান থেকে কখনো আমার নামটা মুছতে পারবো না। তুমি এটা না করলেও পারতে তেহিয়াং। খুব কি ক্ষতি হয়েছে তো ও থাকলে? আমি জানি লোকে তোমাকে অপমান করতো, কিন্তু তুমি তোমার ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে পারতে, ভরসা করতে পারতে। আচ্ছা, আপনি এতগুলো কথা কিসের উপরে ভিত্তি করে বলছেন? আমি আপনাকে চিনি পর্যন্ত না, অথচ আপনি বলছেন আমি আপনার বাচ্চার মা। আপনি কি কোনো জিন যে আমার স্বপ্নে আসতেন, আমাকে ভালোবাসতেন? তা তো নন। তাহলে কেন এই ভিত্তিহীন কথাগুলো বলছেন? আপনি জানেন আমি সব থেকে কাকে বেশি ভালোবাসি? জাঙ্কুক তের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই তে বলে ওঠে, আমার বাবা মাকে। আমি আমার সেই বাবা মার দিব্যি খেয়ে বলছি, আমি কখনোই প্রেগনেন্ট ছিলাম না। এবার অন্তত বিশ্বাস করুন। তের কথায় কোনো ভাবান্তর হলো না জাঙ্কুকের মধ্যে, কোনো প্রতিক্রিয়াই নেই। যেমন বসেছিল তেমনই বসে আছে। তে মনে মনে বলল, আচ্ছা উনি কি সত্যিই পাগল? হবে হয়তো, নইলে এমন আচরণ করেন কেন উনি? কেটে গেছে বেশ কিছুদিন। প্রয়োজন ছাড়া এখন আর তের সাথে খুব একটা কথা বলে না জাঙ্কুক। এই কদিনে বাচ্চার ব্যাপারটা একেবারে ধামাচাপা পড়ে গেছে, যার কারণে তে অনেকটা বেটার ফিল করছে। তবে একটা জিনিস লক্ষণীয়, তের সাথে এখন আর খারাপ আচরণ করে না জাঙ্কুক। প্রায় একা একা বসে কি যেন বিড়বিড় করতে থাকে। হঠাৎ একদিন তের কাছে এসে বাবার নাম জানতে চায় জাঙ্কুক। আসলে আমি জানতাম, কিন্তু ভুলে গেছি। কি যেন নাম তোমার বাবার? কিম সাংহু। উফ, আই নো। আচ্ছা ভালো করে দেখে বলো তো, তুমি এনাকে চেনো কিনা বা কোথাও দেখেছো কিনা? বলে তের দিকে ফোন এগিয়ে দিল জাঙ্কুক। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায় তে।
ইয়াং সুদর্শন দেখতে একজন যুবক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, না আমি এনাকে চিনি না। ওহ আচ্ছা, নিশ্চয় জানতে ইচ্ছা করছে ছেলেটা কে, আর ওর ছবি তোমাকেই বা দেখালাম কেন, কি তাই তো? অ্যাকচুয়ালি ও হলো মিনহু, জিমিনের ভাই। আমরা সমবয়সী। তোমাকে দেখানোর উদ্দেশ্য এটাই, যেহেতু তুমি এখন এই বাড়ির সদস্য, সেহেতু সবার সাথে তোমার পরিচয় থাকা উচিত। ভেবেছিলাম জিমিন ওকে তোমায় দেখিয়েছে, কিন্তু এখন দেখছি দেখায়নি। আচ্ছা তুমি শিওর তো তুমি ওকে চেনো না? ভেবে বলো। ভালোভাবে মনে করার চেষ্টা করলো তে, কিন্তু মনে করতে পারলো না। না, চিনি না আমি। কিছুদিন আগে তুমি যে হাইওয়ে থেকে একটা ছেলেকে হসপিটালে অ্যাডমিট করেছিলে, মনে নেই? মাথায় চাপ দিতেই মনে পড়ে গেল তের। মনে আছে তো, এটা ভোলার কথা নাকি? জানেন, একদিন আমি আর বুগাম মিলে একটা ছেলেকে হাইওয়েতে পাই, রক্তাক্ত। কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল ওনার। তারপর লোকটাকে আমরা হসপিটালে অ্যাডমিট করি। ফর্ম ফিল আপ করে বুগামের তাড়াহুড়ে চলে আসি। সামনে আমাদের বিয়ে, তাই ও নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চায়নি। তারপর আর খোঁজ নেওয়া হয়নি, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে এটা মনে আছে, ডক্টররা বলে দিয়েছিল বাঁচার চান্স নেই। কিন্তু এই ব্যাপারে আপনি জানলেন কি করে? আমি জানি, কারণ ওই ছেলেটার কেউ নয়, মিনহু ছিল। ওই দিন তোমার কল্যাণে আজও জীবিত আছে মিনহু। যদি ওকে ওই সময় হসপিটালে না নিয়ে যেতে তাহলে হয়তো। আচ্ছা, উনি এখন কোথায়? মানে বেঁচে আছেন তাই তো? তাহলে বাসায় নেই কেন? বেঁচে আছে, কিন্তু অসুস্থ, হসপিটালে আছে। কয়েকদিনের ভিতরে বাড়িতে ফিরে আসবে। যাক, বেঁচে আছেন শুনে ভালো লাগছে। আচ্ছা, ওনার ওই রকম অবস্থা হয়েছিল কিভাবে? বলবো, সময় হলে সব বলবো। আচ্ছা তেহিয়াং, তুমি যদি কখনো জানতে পারো আমি না জেনে তোমার সাথে অন্যায় করেছি, তখন কি আমাকে ক্ষমা করতে পারবে? মানে? না কিছু না, বাদ দাও। তোমাকে কিছু কথা বলবো, জানি না কথাগুলো কিভাবে নেবে, তবু আজ বলতেই হবে। কি কথা বলবেন আপনি? বলবো, কিন্তু তার আগে আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনতে পারবে? এই প্রথম শীতল কণ্ঠে জাঙ্কুকের কাছে কিছু চাইলো। লোকটা দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। আগের মতো রাগ দেখায় না, বেশিরভাগ সময় চুপচাপ থাকে। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল তে। রান্নাঘরে এসে কফি বানাচ্ছে তে, তখনই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তাকে বেরিয়ে যেতে দেখে দরজা আটকে সোফায় বসে টিভি দেখতে লাগলো তে। জিমিন বাসায় নেই, কাকেও কোথাও একটা বেরিয়েছেন। টিভি দেখতে দেখতে তে চোখটা লেগে যায়। হঠাৎ কলিং বেলের ডাকে তে চোখ মেলে তাকায়। এই সময় কে এলো? অসহ্যকর। নিশ্চয়ই উনি ফিরেছেন। কলিং বেল বেজে চলেছে অনবরত। তে তড়িঘড়ি করে দরজা খুলে দিল। আরে আপনি এতবার বেল বাজাচ্ছেন কেন? মাত্র 30 সেকেন্ডে 30 বার বাজিয়ে ফেলেছেন। আল্লাহ গো। কথাগুলো বলে দরজার সামনে থাকা মানুষটিকে দেখে হাই ভোল্টেজের শক খেলো তে। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মানে সরি, আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড এসেছে। ওহ, ইটস ওকে, নো প্রবলেম। মেয়েটি পেছন থেকে জিহব বলল। হ্যাঁ, আপনার হাজবেন্ডও আছে, তবে কিছুটা পেছনে। যদিও ঝাইটা জাঙ্কুকের প্রাপ্য ছিল, কিন্তু ব্যাড লাক উনি নিয়ে নিলেন। একটু পর পেছন থেকে সামনে এলো জাঙ্কুক। তে দরজা থেকে সরে দাঁড়াতে তিনজন বাড়িতে ঢুকে পড়ল। মেয়েটাকে সোফায় বসিয়ে রেখে জাঙ্কুক তের উদ্দেশ্যে বলল, শোনো, ওকে একটা 3 পিস দাও, ফ্রেশ হয়ে আসুক, তারপর খেতে দিও। আজ থেকে ও আমাদের সাথেই এই বাড়িতে থাকবে। আমাদের পাশের রুমটায় ওর থাকার ব্যবস্থা করে দাও। জাঙ্কুকের কথাতে মাথা নেড়ে হ্যাঁ বলে। জাঙ্কুক এবার মেয়েটাকে বলল, ডোন্ট ওয়ারি, তুমি এখন সেফ। আর কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না। যাও, ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। থ্যাঙ্কস ভাইয়া, আপনি না থাকলে হয়তো আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই উপকার কোনোদিনও ভুলবো না আমি। উপকার আর কোথায় করলাম বলো? যা আমার অনেকদিন আগেই করার কথা ছিল, তা আজ করেছি। অনেক দেরি হয়ে গেল, তোমাকে উদ্ধার করে এখন একটু শান্তি লাগছে, তবে অপরাধ বোধেও ভুগছি। জাঙ্কুক এবার তের দিকে তাকালো। ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। জানি না এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো। না ভাইয়া, এটা আপনার কোনো দোষ নেই, মানুষ মাত্রই ভুল হয়। আর কান্না নয়, এবার থেকে হাসি খুশি থাকবে, বুঝেছো? হ্যাঁ ভাইয়া, এবার থেকে আমাকে ভালো থাকতেই হবে। আমি ভালো থাকবো। এই তো, গুড গার্ল। তে হ্যাবলা মতো তাকিয়ে তাদের কথাবার্তা শুনছে। মেয়েটা কে? ওনাকে ভাইয়া বলে ডাকছে, তাহলে কি মেয়েটা ওনাদের চেনা কেউ?
ভাবনার মাঝে জাঙ্কুক তের কাঁধে হাত রাখে। কি ভাবছো? তে মাথা নেড়ে বলল, কিছু না। তারপর মেয়েটাকে নিয়ে গেল তার বরাদ্দকৃত রুমে। মেয়েটার জন্য থ্রি পিস বের করে দিয়ে আবারও ড্রয়িং রুমে ফিরে এলো তে। আসতে দেখলো জিহোপ আর জাঙ্কুক গুজর গুজর ফুসুর ফুসুর করছে। আপনারা এত কি কথা বলেন বলুন তো? আমাকে দেখলে চুপ হয়ে যান, আমার ব্যাপারে বলেন তাই না? আরে না না, আপনার কথা বলতে যাব কেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল, ওইগুলোই বলছিলাম, আর কিছু না। আচ্ছা মেয়েটাকে আন্টি আর জিমিন আসুক, সবাইকে একসাথে বলবো। চল জিহোপ, আমার রুমে চল। তুমি খাবার রেডি করো, আর দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। বলে হনহন করে চলে গেল জাঙ্কুক। তার পেছন পেছন জিহোপও চলে গেল। কি তালগোল পাকাচ্ছে কে জানে। সন্ধ্যার পর বাড়ির সবাই ছাদে বসে আছে। আইয়ু আর জিমিনও ফিরে এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর সে মেয়েটা ঘুমিয়ে গেছে, এখনো জাগেনি। তে ডাকতে চেয়েছিল কিন্তু জাঙ্কুক বারণ করে দিয়েছে। জিহোপও উপস্থিত আছে, শুধু জাঙ্কুক অনুপস্থিত। মেয়েটার সম্পর্কে জাঙ্কুক এখন অব্দি কাউকে কিছুই বলেনি। এদিকে মেয়েটাকে নিয়ে কৌতূহলের শেষ নেই তের। কৌতূহল মেটাতে শেষমেশতে জিহোপকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ওই মেয়েটাকে কোথায় পেলেন? আর কিছু বলার আগে জাঙ্কুক উপস্থিত হলো। চেয়ার টেনে বসতে বসতে বলল, ওয়েট, আমি বলছি। বলো, আমাদের জানা প্রয়োজন। কে এই মেয়েটা? তুমি ওকে কোথায় পেলে? আর ও আমাদের সাথেই বা থাকবে কেন? হ্যাঁ কাকি, সব বলবো। তেহিয়াং, আজকে তোমার কাছেও সবটা ক্লিয়ার হয়ে যাবে। হয়তো সবকিছু জানার পর আমাকে ক্ষমা করতে পারবে না, তবুও কি করব বলো? সবটা শুনে যদি পারো ক্ষমা করে দিও আমাকে। জাঙ্কুকের কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না তে। আচ্ছা, এবার মূল কথায় যাওয়া যাক। জিমিন, মিনহো ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম মনে আছে তোর? জিমিন ভ্রুকুচকে তাকালো, কিছুক্ষণ পর বলে উঠল, হিয়াং ছিল মেবি। আসলে পুরো নামটা ভাইয়ের মুখ থেকে কখনো বের করতে পারিনি। জাঙ্কুক, হিয়াং সেই মেয়েটা না যার জন্য আমার ছেলেটা শয্যাশায়ী, যে তার উডবি হাজবেন্ডকে নিয়ে আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল? কাকি, আর আজকে আমাদের বাসায় যে এসেছে সে হলো মিনহুর সেই হিয়াং। কথাটা শুনে রেগে গেল আইয়ু। এক্ষুনি রাক্ষসীকে আমাদের বাড়ি থেকে বের করো জাঙ্কুক। ওর জন্য আমার ছেলেটা মরতে মরতে বেঁচে আছে, আর তুমি কিনা সেই মেয়েকে বাড়িতে এনে রেখেছো। শান্ত হও, এতে ওর কোনো দোষ নেই। ও মিনহুকে সত্যিই ভালোবাসে। আমরা না জেনে ওকে ভুল বুঝেছি। তুমি ভাবতেও পারবে না এই কটা দিন ও কতটা কষ্টে ছিল। ওর বাবা যখন মিনহু আর ওর সম্পর্কে কথা জানতে পারে তখন মিনহুকে থ্রেট দিয়েছিল, কিন্তু মিনহু সেসবের পরোয়া করেনি। যখন কোনোভাবে হিয়াংয়ের বাবা হিয়াংয়ের কাছ থেকে ওকে সরাতে পারছিলেন না, তখন মিনহুকে মেরে ফেলার প্ল্যান করেন উনি। সেই প্ল্যান সম্পর্কে কিছুই জানতো না হিয়াং, কিন্তু মিনহুকে মারার সময় ওরা এটা বলে যে হিয়াংয়ের সাথে অসভ্যতা করার কারণে, ওই প্রেগনেন্টের ব্যাপারটার কারণে হিয়াং নিজে বলেছে মিনহুকে মেরে দিতে। এরপর মিনহুকে মেরে হাইওয়েতে ফেলে দেয় ওরা। সেখান থেকে ওকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় তেহিয়াং। সবাই অবাক হয়ে একসাথে বলে উঠল, তেহিয়াং? হ্যাঁ তেহিয়াং, ওই মিনহুকে বাঁচিয়েছিল। সেদিন তেহিয়াং মিনহুকে অ্যাডমিট করে চলে আসার পর হসপিটালে পৌঁছাই আমি। তখনও সেন্সলেস ছিল মিনহু। আমি পৌঁছানো কিছুক্ষণ পর সেন্স ফিরে আসে ওর। তখন ওকে ওটিতে শিফট করার আগে আমার হাত ধরে বলে, ভাই আমি হয়তো আর বাঁচবো না, তোকে কিছু কথা জানানো প্রয়োজন। আমার এই অবস্থা কেন, কারা করলো, কেন করলো, সবকিছু তোর জানা প্রয়োজন। আমি একটা মেয়েকে ভালোবাসি, জিমিন জানে ব্যাপারটা। এতদিন জানতাম হিয়াংও আমাকে ভালোবাসে, কিন্তু আজকে জানতে পারলাম ও আমাকে ভুলে নিজের বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করছে। ভাই, ও আমার সাথে ছলনা করেছে। শুনেছি ছেলেটা আমার থেকেও এস্টাবলিশ, তাই এখন ও নিজের বাবাকে আমাকে মেরে ফেলতে বলেছে। হিয়াং প্রেগনেন্ট। আমার রুমে ওর প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট আছে। ওই সন্তানকে তুই বাঁচিয়ে রাখিস ভাই। তুই আমার কথা দে, ওর কোনো ক্ষতি হতে দিবি না। যেভাবেই হোক ওকে পৃথিবীর আলো দেখাবি। জানিস হিয়াং ওর আগমনে অনেক খুশি হয়েছিল, অনেক স্বপ্ন দেখেছে ওই বাচ্চাটাকে নিয়ে, কিন্তু এখন জানি না কি হলো ওর। আরেকটা কথা, বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর হিয়াং যা চাই তাই ওকে করতে দিস, আটকে রাখিস না। আর আমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করিস। তুই কিচ্ছু চিন্তা করিস না ভাই, কিচ্ছু হবে না তোর। আর তোর সন্তানেরও কিছু হতে দেব না আমি। এতদিন আমাদেরকে কেন জানাসনি ভাই? তাহলে এসব কিছুই হতো না। তোকে না জানিয়ে ভুল করেছি, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো না।
কথা বলতে খুব কষ্ট হচ্ছে রে ভাই, গলায় জড়িয়ে যাচ্ছে বারবার, চোখগুলো বুজে আসতে চাইছে, চেয়ে থাকতে পারছি না। ভাই তুই আমার বাচ্চাটাকে বাঁচাবি তো? হ্যাঁ বাঁচাবো, তোকে কথা দিচ্ছি আমি। আচ্ছা মেয়েটার নাম কি, বাসা কোথায়, ওর কোনো ছবি আছে তোর কাছে? ওর নাম হিয়াং, উত্তরায় থাকে। সামনের মাসে 12 তারিখে ওর বিয়ে। আমার ফোনে ওর অনেকগুলো ছবি ছিল, কিন্তু ওরা ভেঙে দিয়েছে ফোনটা। আর একটা কথা, ওর সাথে আমার আর কিছু বলার আগে আবারও সেন্সলেস হয়ে যায় মিনহু। তারপর আর চোখ খোলেনি। কি ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো, এখনো মনে পড়লে শিউরে উঠি। এরপর কেটে গেছে অনেক দিন। এখন মিনহু অনেকটাই সুস্থ, কয়েকদিন পর বাড়িতেও ফিরে আসবে। কিন্তু সেই হিয়াং, যাকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল আমার জন্য, শুধুমাত্র একটা নাম আর উত্তরায় থাকে, এইটুকুই জানতাম আমি। এইটুকু দিয়ে কি আর মানুষ খোঁজা যায়? কিন্তু তাও হাল ছাড়িনি, আমার সব লোক কাজে লাগিয়ে খুঁজে চলেছি। পুলিশও তদন্ত করে কিছু বলতে পারেনি। 2 দিন পর রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারি একটা মেয়ে তার হবু বরকে নিয়ে মিনহুকে অ্যাডমিট করে রেখে গেছে। কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, প্রচন্ড রকমের তাড়াহুড়োই ছিল। অ্যাডমিট ফর্মে দেখতে পাই মেয়েটির নাম কিম তেইয়াং। তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসি, মিনহুর রুম তন্ন তন্ন করে খুঁজে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট বের করি, আর সেখানেও পেশেন্টের নাম ছিল তেহিয়াং। ব্যাস, জটলা বাঁধে ওখানেই। হসপিটালের লিস্টের তেহিয়াং আর প্রেগন্যান্সি রিপোর্টের তেহিয়াং আমার কাছে মনে হয়েছিল একই। আমি এটাই ভেবে নিই, যেহেতু উডবি হাজব্যান্ড নিয়ে এসেছিল, সেহেতু মেয়েটি মিনহুর গার্লফ্রেন্ড হিয়াংয়ে ছিল। তারপর হসপিটালে থাকা সিসিটিভি ফুটেজ থেকে আমি তেহিয়াংয়ের ফুটেজ কালেক্ট করি। চুপচাপ জাংকুকের কথাগুলো শুনছে সবাই বেশ চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। আমার সব লোক লাগিয়ে দেয় উত্তরার অলিতে গলিতে 12 তারিখ কোন তেহিয়াংয়ের বিয়ে সেটা জানার জন্য। এরপর খুঁজে পাই তেহিয়াংকে, হ্যাঁ বর্তমানে যে আমার স্ত্রী, সেই কিম তেহিয়াংকে। ভাইয়া তার মানে তুই হিয়াং ভেবে ভাবিকে? মিনহুর অবস্থা তখন খুব খারাপ ছিল, কোমায় চলে গিয়েছিল ও। ডক্টর এটাও বলে দিয়েছিল ওর বাঁচার আশা একদম নেই, তাই বাচ্চাটাকে পৃথিবীর সামনে নামহীনভাবে আসতে দিতে চাইনি। আর তেহিয়াংয়ের বাবার উপরে রাগ থাকায় তেহিয়াংয়ের বাবাকে কিডন্যাপ করে ওকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম মিনহুর কথা মতো বাচ্চা বাঁচানোর পর ওকে ডিভোর্স দিয়ে দেব। আর যদি এর মধ্যে মিনহু সুস্থ হয়ে যায়, তখন হিয়াং ওর সাথে থাকতে চাইলে থাকবে। তেহিয়াংকে কিছু খুলে বলতে চাইনি। যেহেতু আমি মিনহুর কিছু হয়ে জানে না, সেহেতু মিনহুর পরিচয় দিতে চাইনি। তাই এই ব্যাপারে কখনোই ওর সাথে কথা বলিনি আমি। চেয়েছিলাম মিনহুর সাথে করা প্রত্যেকটা অন্যায়ের বদলা নিতে, কিন্তু পারিনি। বারবার হিংস্র হতে গিয়েও কোথাও যেন আটকে গেছি। আসলে ওর রোজকার ব্যবহার আমাকে অবাক করত। যখন কনফিডেন্টলি বলতো ও প্রেগনেন্ট নয়, তখন কিছুটা সন্দেহ হতো আমার। প্রথম ব্যাপারটা খেয়াল না করলেও পরে ওর আচরণ আমাকে ভাবতে বাধ্য করলো। আমার ধারণার সাথে যেহেতু সহমত হয়, তাই আবারও হিয়াংয়ের খোঁজ শুরু করি। মিনহুর বন্ধুদের সাথেও এই নিয়ে কথা বলি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। অবশেষে মিনহুর এক বান্ধবীর কল্যাণে ওর সম্পর্কে জানতে পারি। সে হিয়াংয়ের ঠিকানা দেয় এবং জানায় যে 12 তারিখ ওর বিয়ে হওয়ার কথা ছিল। তার 2 দিন আগে হিয়াং পালিয়ে ওর কাছে চলে যায়। কয়েকদিন ওর সাথে থাকার পর পরশু দিন হিয়াংয়ের বাবা হিয়াংকে তুলে নিয়ে যায়। বাচ্চার ব্যাপারটা ওর ফ্যামিলি জানতো না, হিয়াং ভয়ে জানায়নি। কিন্তু যখন জানতে পেরেছে, তখন অ্যাবর্শনের জন্য অনেক অত্যাচার করেছে। তারা হিয়াংকে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়। সেখানে ডক্টরের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কোনো মতে বেবিটাকে বাঁচিয়েছে হিয়াং। সব প্ল্যান রেডি করে ঠিকানা জোগাড় করে দুপুরে জেহুকে কল দেই। তারপর ওদের বাড়িতে গিয়ে আজকে ওকে তুলে এনেছি। আর তখনই আরেকটি সত্যি সামনে এসেছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে। মিনহু আর হিয়াং বিবাহিত। মিনহু আমাকে লাস্ট মুহূর্তে এই কথাটাই বলতে চেয়েছিল। যেহেতু হিয়াং আমাদের বাড়ির বউ, সেহেতু তেমন ঝামেলা করতে পারেনি। ইজিলি ওকে ওদের বাড়ি থেকে নিয়ে আসতে পেরেছি। পুলিশ ওর বাবাকে অ্যারেস্ট করেছে। এবার ওনার কৃতকর্মের ফল পাবেন উনি। এই হলো তেহিয়াং, হিয়াং আর মিনহুর কাহিনী। যেই কাহিনী শুরু হয়েছে হিয়াংকে নিয়ে, আর আমি শেষ করেছি তেহিয়াংকে দিয়ে। শুধু নামটাই এক, মানুষ ভিন্ন। এই সব কিছুর মধ্যে আমাদের উপকার করেও বিনা দোষে শাস্তি পেয়েছে তেহিয়াং। যে শাস্তি ওকে আমি দিয়েছি। অন্যায় করেছি, চরম অন্যায়। জোর করে বিয়ে করেছি, ওর বাবা মার কাছে ওকে খারাপ প্রমাণ করে দিয়েছি। বিয়ে ভেঙেছি, যদিও বিয়ে ভাঙার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কারণ বুগাম ছেলেটার ক্যারেক্টার ভালো ছিল না, তাই আমি অনুতপ্তও নই।
কিন্তু বাকি সবগুলো কাজের জন্য ওর কাছে আমি অপরাধী। আজ ওর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখও নেই আমার। কারো জীবন নষ্ট করে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়াটা নিতান্তই হাস্যকর। তবে এটাও ঠিক, মানুষ মাত্রই ভুল করে, কোনো মানুষ সেই ভুলের ঊর্ধ্বে নয়। তিয়াংয়ের সাথে অন্যায় করেছি আমি, তার জন্য অনুতাপ অনুশোচনায় ভুগছি। যা করেছি একদম ঠিক করিনি। তেহিয়াং, তুমি আমায় ক্ষমা করবে তো? জাংকুকের প্রশ্নে বাকরুদ্ধতে এই মুহূর্তে ঠিক কি বলা উচিত তে জানে না। মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তে জানে ক্ষমা করা মহৎ গুণ। অনেক সময় ক্ষমার অযোগ্য লোককেও ক্ষমা করতে হয় এই প্রত্যাশায় যে আল্লাহ তাআলা আমার ক্ষমার অযোগ্য অপরাধগুলো ক্ষমা করে দেবেন। তেকে চুপচাপ থাকতে দেখে আয়ু এগিয়ে এলো, মাথায় হাত রেখে বলল, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার মা। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, কিন্তু প্রতিদানে আমরা কি দিয়েছি? তেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আয়ু। এতক্ষণ যাবৎ পাথরের মূর্তির ন্যায় বসে থাকলেও এবার তেও কেঁদে ওঠে। অনেকক্ষণ কান্নাকাটির পর তেকে ছেড়ে দুহাতে চোখ মুছে দিল আয়ু। যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু একটা বিয়ে তো মুখের কথা নয়। জাংকুক এখন তোমার স্বামী, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। একজন স্ত্রী হিসেবে তুমি কি পারবে না তোমার স্বামীর অনিচ্ছাকৃত ভুলগুলোকে ক্ষমা করে ওকে নিয়ে সুন্দর করে বাঁচতে? তবে আমি তোমাকে জোর করব না। তুমি যদি চাও এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে, তাহলে তবে আমার অনুরোধ থাকলো তোমার কাছে, তুমি ওকে ক্ষমা করে দিও। জিহব জিমিনেরও এক কথা জাংকুককে যেন তে ক্ষমা করে দেয়। এর মাঝে জাংকুক বলে ওঠে, ওকে নিজে থেকে সিদ্ধান্ত নিতে দাও, জোরাজুরি করো না। তে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তের দিকে তাকাতে পারছে না, অনুশোচনা যেন তাকে চেপে ধরেছে। কেটে যায় একদিন, তে কাউকে কিছু বলেনি। তেকে নিশ্চুপ হয়ে যেতে দেখে আজকে জাংকুক নিজে থেকে ডিভোর্স পেপার রেডি করে এনেছে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাংকুক পেপারটা টেবিলের উপর রাখতেই তে অবাক গলায় বলে, এটা কি? ডিভোর্স পেপার? সই করে দিয়ে এই অসম্পর্ক থেকে মুক্ত হয়ে যাওতে। কথাটা শুনেতে চমকিত নয়নে জাংকুকের দিকে তাকালো। জাংকুক মাথা নিচু করে বসে আছে, বাকি সবাইও নিশ্চুপ। তে কিছুক্ষণ থম মেরে থেকে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে জাংকুককে জড়িয়ে ধরে বলল, আমি আপনার সাথেই থাকবো জাংকুক। এটা আপনার ভুল ছিল, তবে দোষ ছিল না। ভুল আর দোষ এক নয়। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি চাইলে আমি আপনার সাথেই থেকে যাব। জাংকুক নিজেও এবার থেকে জড়িয়ে ধরলো। আমি চাই তুমি আমার সাথে থেকে যাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এমন টাইমে জিমিন খুব খুব করে কেসে উঠল। তে অপ্রস্তুত হয়ে জাংকুককে ছেড়ে দেয়। সাথে সাথে সবাই হো হো করে হেসে ওঠে। এর এক সপ্তাহ পর মিনু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। তারপর থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলতে শুরু করে, আর কোনো ঝামেলা ছাড়াই। আজকের এই গল্পটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো গল্পতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাপালিও।